সকাল। আমরা শুরু করতে পারি। আমাদের তো অনেকেই এখনো যোগদান করে পারেননি, তাহলে কি আমরা শুরু করব? প্রেসিডেন্ট স্যার, আমরা কি শুরু করব নাকি 5 মিনিট অপেক্ষা করব? শুরু করেন সময় নেই। তো দেখুন, আমরা কিন্তু আজকে আবার নিউমারোলজি ক্লাসে যাচ্ছি, সংখ্যাতত্ত্ব 5। আমরা আগে কিন্তু 4 পর্যন্ত ক্লাস করেছি। তো আজকে সংখ্যা 5 নিয়ে ক্লাস হবে। 23 তারিখ কিন্তু ক্লাসটা পড়েছে, দেখুন 5 সংখ্যার তারিখে, এবং সালে মাসে মিলে হচ্ছে 8। অর্থাৎ আজকের তারিখটি কিন্তু লিখে রাখতে হবে। সংখ্যাতত্ত্বের যে ক্লাস হবে সেটা যে ক্লাসে যে তারিখে হবে, এই তারিখটার গুরুত্বও কিন্তু অনেক, যে এই তারিখে কেন এই সংখ্যা পড়ছে। আজকে শুক্রবার, তো 23 তারিখ না পড়ে 25 তারিখ বা 28 তারিখ বা 20 তারিখ এরকম কিছু পড়তে পারতো। তো 5 সংখ্যার ক্লাসের দিনে যে আমাদের এই 23 তারিখ পড়বে বা বুধের তারিখ পড়বে এমনটি কিন্তু জানা ছিল না। এটা কোথায়? তো এই যে 5 সংখ্যার ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। এবার 5 সংখ্যা হচ্ছে বুধের সংখ্যা, এটা তো আমরা জানি না? সবাই জানি তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে বুধের কাজ কি? আগে প্রথম জানতে হবে আমাদের বুধের কাজ কি। বুধের কাজ কিন্তু, যে বুধ হচ্ছে বালক গ্রহ। বুধের কয়েকটি নাম আছে, যেমন বুদ্ধির দেবতা বুধ, বোধন শক্তির কারক বুধ, এমনকি এই যে ধরেন যে বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা বা শিশু সুলভ যে মানসিকতা মানুষের মধ্যে তৈরি করে, এটা কিন্তু একমাত্র বুধই তৈরি করে। তো বুধ বিশেষ করে বয়স হলেও তার মধ্যে একটা শিশু সুলভ মানসিকতা থাকবে, মানে শিশুর মতো থাকবে সেই লোকটি। যদি শুভ বুধ থাকে বা বুধের প্রাধান্য তার মধ্যে থাকে, বা জাতক জাতিকা যদি বুধের জাতক জাতিকা হয়, অর্থাৎ জন্ম তারিখ যদি 5 তারিখ বা 14 তারিখ বা 23 তারিখে জন্ম হয়ে থাকে, তাহলে তারা বুধের জাতক বা জাতিকা হবে। এইবার সালে মাসে মিলেও যদি বুধ হয়, তাহলে প্রকট বা প্রবল বুধ থাকবে, তাহলে সেই বুধের শুভ প্রভাবটা তার মধ্যে থাকবে। এবার দেখতে হবে ওই বুধের জন্ম হলো কি গ্রহ দিয়ে। সেটি যদি বুধের সঙ্গে শত্রু গ্রহ, যদি ধরেন বুধের সঙ্গে শত্রু কিন্তু একমাত্র চন্দ্রের, আর কিন্তু কেউ শত্রু নেই। তো চন্দ্রকে বুধ শত্রু মনে করে, আর বুধকে কিন্তু মূলত পক্ষে কেউ শত্রু মনে করে না। আবার দেখা যাচ্ছে কি যে আরে বাপরে, বুধের আর একটা শত্রু আছে তো, স্যার রাহু। না, রাহু তো সংখ্যাতত্ত্ব মোতাবেক নয়। রাহুর শত্রু হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল। আর মঙ্গল তো বুধকে শত্রু মনে করে। মঙ্গল মনে করলেও প্রকৃতপক্ষে নয়, বরং শুক্র কিছুটা মনে করে। শুক্র কিছুটা কিন্তু বুধকে শত্রু মনে করে। তো শত্রু মনে করলেও বুধ এখানে কিন্তু কোনো কিছু গুরুত্ব দেয় না, যে যাক শত্রু মনে করলো। তো বুধ হচ্ছে বালক সুলভ গ্রহ, সবসময় শিশুর মতো সরল ভাব দেখাবে। তো কে শত্রু দেখালো, কে মারলো, ধরলো বা মারতে চাইলো, এমনকি মার দিলেও পর্যন্ত সে কিন্তু কথা বলবে না, যে ঠিক আছে মেরেছে তো মেরেছে, বা গায়ে গোবর মেরে দিয়েছে হাঁটতে হাঁটতে, কিন্তু মেরে দিলেও সে কিন্তু প্রতি উত্তর দিবে না। কিন্তু মঙ্গল কিন্তু ছেড়ে কথা বলবে না। মঙ্গলের গায়ে গোবর মেরে দিয়েছেন, মঙ্গল দেখা গেল পায়খানা চুরি হয়ে গেল, মানে উল্টে কিন্তু দিয়ে দেবে। এইরকম রাহুও কিন্তু তাই, মানে ইট মারলে পাটকেল দিয়ে দেবে। তো বুধ কিন্তু কখনো এটি দিবে না। কিন্তু বুধ কেন চন্দ্রকে শত্রু মনে করে, এটা কিন্তু একটি বিশেষ আমাদের জানার বিষয়, যে চন্দ্র তো গ্রহ মাতা, সেও কিন্তু মাতৃমূর্তির মমত্ব তার মধ্যে থাকবে, পরিবর্ধনতা থাকবে। তো বুধের মতো ছোট্ট গ্রহকে কেন এই চন্দ্র শত্রু মনে করবে, বা বুধ চন্দ্রকে কেন শত্রু মনে করবে? তো দেখুন, বুধের 5 আর চন্দ্রের 2 মিলে কিন্তু হয় কেতু। এই 5 যোগ 2 সমান 7 হচ্ছে কেতু। এই জন্য কিন্তু একটু ভুল বোঝাবুঝি, সন্দেহবাতিকতা মানে চন্দ্রের সঙ্গে বুধের থাকে, এটা দূর করতে পারবে না। কারণ
যদিও 7কে লাকি নাম্বার 7 বলেছেন শেক্সপিয়ার আর আনলাকি 13 বলেছেন, তো এই বুধের সঙ্গে যখন চন্দ্রের মিলন হচ্ছে তখন কিন্তু কেতু থেকে একটা ভুল বোঝাবুঝি তৈরি করতেছে, যার জন্য ভিতরে একটা অন্তর্শত্রু এদের মধ্যে থাকবে। তো যখন এই অন্তর্শত্রু থাকবে তখন কিন্তু সেই মানবের জীবনে তখন চলে আসবে বাধা বিপত্তি, প্রতিটা কাজে বাধা, শুরু ভালো শেষ ভালো নয়, লোকে ভুল বুঝবে, সন্দেহ করবে, এমনকি গোপন ষড়যন্ত্র, গোপন পথে তাকে ইয়ে করার চেষ্টা করবে। এমনকি যে ব্যাধি পীড়া, বুধ অশুভ যদি থাকে, বুধ অর্থাৎ এই যে বুধ ধরুন চন্দ্রের সঙ্গে যদি যুক্ত থাকে বা চন্দ্র দিয়ে যদি বুধের জন্ম হয়, যেমন 23 তারিখ যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে, চন্দ্র আর বৃহস্পতি মিলে জন্মগ্রহণ করেছে, কিন্তু বৃহস্পতি চন্দ্রের একে অপরের কিন্তু কোনো শত্রুতা নেই, আছে কি? নেই। No, sir. তো যেহেতু নেই, তো ধরুন এই চন্দ্রকে দিয়ে বুধের তৈরি হলো, বা জন্ম তারিখের মধ্যে কোনো চন্দ্রের একটি সংখ্যা রয়েছে, হয়তো ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণ করেছে অথবা ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেছে, সেখানে চন্দ্রের একটি সংখ্যা রয়েছে। আবার বর্তমানে 2000 সালের পরে যে কোনো সংখ্যা আসলে কিন্তু সালের মধ্যে 2 রয়েছে, এরকম যদি থাকে তখন সেই বুধকে কিন্তু অশুভ করে তোলে। আর অশুভ বুধ কিন্তু তখন তোতলামি, জড়তা, এমনকি আহ, ধরেন বাকচাতুর্যতা না থাকা, এমনকি দেখা যাচ্ছে শিক্ষায় মনোযোগ আকর্ষণ না করা, বিশেষ করে যে বুধের যে কাজ, বুদ্ধি, কৌশল, অধ্যবসায় এবং সৃজনশীল কাজবাজ, এই সকল কাজবাজে যদি তাদের আগ্রহ না থাকে বা এই সকল কাজে যদি তারা না লিপ্ত হতে পারে, ধরেন আপনারা যদি কৌশলী না হন, শুধুমাত্র মানে বই পড়ে বা শুধুমাত্র ডিগ্রি অর্জন করা মানেই কিন্তু জ্ঞান অর্জন নয়। ধরেন এখানে আপনারা ভর্তি হয়েছেন, আপনারা পাশ করবেন, যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখেছি যে শতভাগ কিন্তু এবার এসএসসি এইচএসসি বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে শতভাগ পাশ করেছে, এবং তা নিয়ে অনেক ব্যঙ্গ কার্টুনও কিন্তু তৈরি হচ্ছে যে যে তৃণমূল নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি দিয়ে এমনও তৈরি করা হচ্ছে যে আমরা তোমাদের শতভাগ পাশ করিয়ে দিয়েছি, আমি তোমাদের শতভাগ পাশ করিয়ে দিয়েছি 18 বছর পরে, অর্থাৎ আমার বার্ধক্যের সময় তোমরা কিন্তু আমাকে দেখো। তো এগুলো কিন্তু ব্যঙ্গ। তো ধরুন আপনারা এই যেমন আমাদের দেশেও কিন্তু অটো পাস হয়েছে এই বিশ্বব্যাপী প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে। তো এই যে ধরেন অটো পাস আমরা করছি, তো অটো পাস করছি মানে শুধু ডিগ্রি অর্জন করছি, তার মানে জ্ঞান অর্জন নয়। তো বুধ কিন্তু জ্ঞান অর্জন করাবে, বিশেষ করে এখানে সবাই যারা ভর্তি হয়েছেন সবাই জ্যোতিষ। স্যার স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ স্যার। বলছি জেনি সাহা, সুবল মালাকার, তন্ময় বাগচি, আপনারা মিউট করে রাখেন। হ্যাঁ, কারণ তাইলে ক্লাসটা শুনতে একটু ভালো লাগবে। খুব ভালো পড়াচ্ছেন স্যারে, মনোযোগ সহকারে শুনুন। সুবল মালাকার আপনি করতে পারেন নাই, মিউট করেন। বাস, থ্যাংক ইউ স্যার। স্যার শুরু করেন, থ্যাংক ইউ। তো এই যে বুধ ধরুন এখানে সবাই ভর্তি হয়েছেন, আমরা সবাই কিন্তু জ্যোতিষ হব। তো যে বেশি বুদ্ধিমান হবে, যে বেশি কৌশলী হবে, যে বেশি অধ্যবসায়ী হবে, এমনকি যে বেশি সৃজনশীল হবে। এখানে সৃজনশীলতার কি প্রয়োজন? ধরেন বুদ্ধি দরকার, কৌশল দরকার, অধ্যবসায় দরকার, বারবার চেষ্টা দরকার, এটা ঠিক আছে, কিন্তু সৃজনশীলতা কেন দরকার? আপনি যদি সৃজনশীল না হন, ধরুন আপনার কাছে একটি ক্লায়েন্ট এলো তার ভাগ্য জানার জন্য, আপনার তাকে একটু যত্ন করে, হয়তো ওয়েটিং রুমে অনেকক্ষণ বসে আছে, ওয়েটিং রুমে যারা আছে তারা একটা চা দিল, বা ধরেন একটু যত্ন করলো, কেমন আছেন, কোথা থেকে আসছেন, আপনি আবার কিসে ফিরে যাবেন, তার ব্যবস্থা করার জন্য একটু টিকিটের ব্যাপার, বা কোন গাড়িতে যাবেন, আপনি কয়টায় গিয়ে পৌঁছাবেন, এত দূরের থেকে আসছেন, দেখি একটু আগে সিরিয়াল দেওয়া যায় কিনা, এই যে বিষয়গুলো, এটা হচ্ছে সৃজনশীলতা। তাতে দেখবেন তার মনটা আনন্দে ভরে যাবে। আপনারা সময় দিতে পারছেন না, হয়তো দেখা যাচ্ছে আপনার সিরিয়ালে আরো 5 জন আছে, আগে সিরিয়াল দিয়ে আছে, কিন্তু শুধু দেখা যাচ্ছে 500 কিলোমিটার দূরের থেকে কেউ হাত দেখাতে আসছে, তো তাকে কিন্তু আগে অনার করা উচিত, কিন্তু আপনার করার কোনো সুযোগ নেই, কারণ ডাক্তারের ওখানে সিরিয়াল দিয়েই কিন্তু লোক ঢুকছে, জ্যোতিষে ওখানেও তাই হবে। তো আপনার অন্তত একটি মুখের কথা যে আপনি অনেক দূরের থেকে আসছেন, দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা, এটা কিন্তু আপনি করেন বা না করেন, মুখে যখন সৃজনশীলতা দেখাচ্ছেন, মুখে যখন আপ্যায়ন দেখাচ্ছেন, যত্ন দেখাচ্ছেন, যে হ্যাঁ জ্যোতিষ বাবু মনে হয় আমাদের দিকে তাকাচ্ছে বা আমাকে একটু দ্রুত দেওয়ার ব্যবস্থা করবে, এটাই কিন্তু তার মনে প্রথমেই আনন্দ দেওয়া। তো আমি এই জ্যোতিষ জগতে দেখেছি অনেক জ্যোতিষাই কিন্তু গেলেই বলবেন
যে আরে আপনি আসছেন কেন, আপনার তো মূল যে সময় আসার কথা সে সময় আপনি পার করে ফেলেছেন, অর্থাৎ ভালো সময় পার করে ফেলেছেন, এখন আসছেন কি করতে? আরে মানুষের রোগ হবে তবেই না তো ভাগ্য জানতে যাবে, বা মানুষের রোগ হবে তবেই তো ডাক্তারের কাছে যাবে, বা মানুষের ভাগ্য বিপর্যয় ঘটলেই তো যাবে জ্যোতিষের কাছে। তো আগে কি করতে যাবে? তো এই যে আগে যাবে না, অথচ বলবে যে আপনার এই প্রেজেন্ট তো ব্যাড, ফিউচার গুড। তো ফিউচার গুড করার জন্য একটা সুযোগ আছে, সুযোগ তুমি এখানে একটি পাথর করে নাও। এই জ্যোতিষ কিন্তু শেষ, এমন জীবনে দেখেছি। তো এই রকম যেন না হয়, অর্থাৎ সৃজনশীলতা কিন্তু একমাত্র বুধ দেখাবে। অর্থাৎ জন্ম তারিখের মধ্যে যদি বুধ থাকে, বা বিশেষ করে 5 তারিখ, 14 তারিখ, এমনকি 23 তারিখে যদি কোনো জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তারা বুধের জাতক বা জাতিকা হবেন। সেই সঙ্গে সালে মাসে বারে মিলে যদি বুধবার হয়, জন্মবার বুধবার হয়, এমনকি আজকে যেমন সালে মাসে মিলে শনি হয়েছে, তো এই শনি দেখবেন আজকের দিনে কিন্তু কোনো না কোনো বিরোধ কিন্তু তৈরি করবে। যদিও বুধ শনিকে শত্রু মনে করে না, এমনকি শনিও কিন্তু বুধকে শত্রু মনে করে না, কিন্তু শনি ও তো শনি, মানে ঘাড়ে শনি আছে, আজকের তারিখে কিছু না কিছু ব্যাঘাত সৃষ্টি করবে। এমনকি শুক্র, যেটি আমি স্মরণ করতে পারছিলাম না, আজকে বারটা কিন্তু শুক্র, তো বারটাকে যখন যোগ করা হবে তখন কিন্তু 8-এর সঙ্গে 6 যোগ হয়ে, শুক্রবারের 6 যোগ হয়ে কিন্তু আবার সেই বুধ হবে। ওই দেখুন 5 লিখে রেখেছি, অর্থাৎ এখানে বারটা কিন্তু শুক্রবার, এটি কিন্তু মাথায় রাখতে হবে যে শুক্রবারের সংখ্যা হচ্ছে 6। তো এই 8 যোগ 6 সমান 8 আর 6 14 সমান 5, অর্থাৎ আবার কিন্তু বুধ হচ্ছে। অর্থাৎ বুধ কিন্তু আমাদেরকে আবার যতই উত্তেজিত হই না কেন, শনি আমাদের যত উত্তেজিত করুক বা যত যাই কিছু করুক, বুদ্ধির দেবতা বুধ কিন্তু এখানে আমাদের একেবারে শান্ত করে রাখবে। এই দুটো না, তো বুধ যেমন শান্ত করে রাখবে, তেমনি জ্ঞান গরিমার প্রসার, মানে প্রচার এবং প্রসার কিন্তু আজকের ক্লাসে ঘটাবে। কারণ শুক্র হচ্ছে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ গ্রহ। দেখুন প্রেসিডেন্ট স্যার কিন্তু এখানে উপস্থিত থেকে উনি প্রথমেই বলছেন যে স্বচ্ছতা, নিট অ্যান্ড ক্লিনতা, কে কে মিউট করেনি তাদের মিউট করতে। এই যে ব্যাপারটা, এটাই কিন্তু স্বচ্ছতা, নিট অ্যান্ড ক্লিনতা, যেটা শুক্র দিচ্ছে। তো আজকের দিনে দেখুন ক্লাসে যোগদান করতে সব দিন কিন্তু আমার চ্যানেল আগেই চালু করা হয়, কিন্তু আজকে 5 মিনিট লেট হয়েছে, এটা কিন্তু শনি। এরকম প্যান্ডামিক সিচুয়েশন বা লকডাউন যে আগে যায়নি তা কিন্তু নয়, আগেও গেছে, কিন্তু আপনারা আজকের ইতিহাস যে কতদিন ক্লাস করছেন, যে কোনোদিন আমার চ্যানেল ওপেন করতে লেট হয়েছে এমন কিন্তু পাননি, কিন্তু আজকে কিন্তু পাওয়া গেল। অর্থাৎ প্রথমে একটা বাধা দিয়ে গেছে। তো প্রথমে বাধা দিলেও শেষ ভালো যার, সব ভালো তার, দেখি শেষ কি হয়, দেখা যাক। তবে শনি ব্যাঘাত সৃষ্টি করবে, হয়তো আমাদের দেখা যাচ্ছে এই ক্লাসে হয়তো ভালো করে বুঝতে দিবে না, বা ভালো কোনোভাবে না কোনোভাবে সে কিন্তু হুল ফুটানোর চেষ্টা করবে। তো আমরা যদি সেইটাকে অ্যাভয়েড করতে পারি, সেই হুল ফুটানোকে যদি দূরীভূত করতে পারি, তবেই না কিন্তু আমরা জয়ী হব। আর যদি হুল জয়ী হয় তাহলে কিন্তু আমরা পরাজিত হব। তো বুধ যেহেতু বুদ্ধির দেবতা এবং জ্ঞানের প্রতীক, তো এই বুধ কিন্তু পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত। পঞ্চতত্ত্ব কি আমরা জানি? কে কে বলতে পারবেন? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, পঞ্চতত্ত্ব না? জি স্যার। আবার ক্ষিতি তত্ত্ব কিন্তু 5টা। ক্ষিতি তত্ত্ব 5টা, যেমন অস্থি, মাংস, ত্বক, নাড়ি আর রোম। জি স্যার। ঠিক তো? আবার অপতত্ত্ব কিন্তু 5টা, যেমন শুক্র, রস, রক্ত, মজ্জা এবং মূত্র, তাই না? জি স্যার। হ্যাঁ, এইবার হচ্ছে যেমন ধরুন ইসের মরুত তত্ত্ব বা তেজ তত্ত্ব। তেজ তত্ত্ব যদি জানি তাহলে তেজ তত্ত্ব হচ্ছে ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, শান্তি এবং আলস্য। আবার মরুত তত্ত্ব যদি আমরা জানতে চাই, তাহলে দেখুন ধারণ, চালন, ক্ষেপণ, সংকোচন আর প্রসারণ, এই 5টা। আবার বোম তত্ত্ব যদি জানি, তাহলে বোম তত্ত্বের মধ্যে কিন্তু রয়েছে রাগ, দেশ, লজ্জা, ভয় এবং মোহ। তো এই যে পঞ্চতত্ত্বকে, আবার মুদ্রা কিন্তু 5টা, যেমন ওই মধ্যম মুদ্রা, তারপর মৎস্য মুদ্রা, মাংস মুদ্রা, মৈথুন মুদ্রা। আবার বৈষ্ণব তত্ত্ব কিন্তু 5টা, যেমন গুরু মন্ত্র, বর্ণ, গুরু মন্ত্র, বর্ণ, দেবতা এবং ধ্যান।
আবার ক্রিয়া পাঁচটা, যেমন আমরা যে কাজ করি সেটা হচ্ছে সৃষ্টি, স্থিতি, সংহার, তিরোভাব আর আবির্ভাব। আবার ইন্দ্রিয় পাঁচটা, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। তো এই যে ধরুন যে ইয়েটা কি যেন পঞ্চতত্ত্ব স্যার। হ্যাঁ, পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বের মধ্যে যেটা বোম তত্ত্ব, যেটা আমাদের মূল আলোচনা থাকবে বোম তত্ত্ব। বোম আমরা কিন্তু অ্যাটম বোম বা বিভিন্ন বোম আমরা কিন্তু নাম শুনেছি, গ্রেনেড, গ্রেনেড বা বোমা, যে কোনো কিছুর নাম শুনেছি। তো এই যে বোম তত্ত্ব, বোম তত্ত্বের মধ্যে কিন্তু রাগ, দেশ, লজ্জা, ভয় এবং মোহ, এই যে পাঁচটি যে বোম তত্ত্ব রয়েছে, এই পাঁচটিকে কিন্তু আমাদের দূরীভূত করতে হবে। এই পাঁচটি যদি এই পাঁচ সংখ্যার মধ্যে থাকে, বা পাঁচ সংখ্যার ক্লাসের মধ্যে, বা পাঁচ সংখ্যার জন্মগ্রহণকারী জাতক জাতিকার মধ্যে থাকে, সেই জাতক জাতিকা কিন্তু জীবনে বড় হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ এই পাঁচটা তত্ত্ব কিন্তু মানুষকে ধ্বংস করে দিতে পারে। আবার ধরেন যে যদি বলেন যে ইন্দ্রিয় কি ধ্বংস করবে না, তো ষড় রিপু ধ্বংস করবে, পঞ্চ ইন্দ্রিয় কিন্তু ধ্বংস করবে না। এই ধ্বংসকারী ইন্দ্রিয় কিন্তু এখানে কেউ নেই, কেননা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এর কোনোটাই কিন্তু মানুষকে ধ্বংস করে না, কিন্তু ষড় রিপু মানুষকে ধ্বংস করে। যে রিপুকে আমরা দমন করতে পারলে তবেই না কিন্তু আমরা জগতের বুকে মহান মানব বললে গণ্য হব। যেমন মহামনীষীরা কিন্তু ষড় রিপুকে দমন করেছেন। যা হোক, সেটা আমরা 6 নাম্বার ক্লাসে যাব। তাছাড়া দেখুন, আমরা কিন্তু বলি সাধারণত এই যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, বা এখানে ভট্টাচার্য বাবু আছেন, আচার্য বাবু আছেন কিনা, আমরা পূজার ক্ষেত্রে বিশেষ করে কিন্তু যেমন পঞ্চপল্লব, পঞ্চরত্ন, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পঞ্চমিষ্টি, পঞ্চামৃত, পঞ্চতীর্থ, পঞ্চবটি বন, এই যে নামগুলো হয়েছে, এগুলো কিন্তু সংখ্যা 5 থেকে সৃষ্টি। আবার 5 ওয়াক্ত নামাজ, যেমন ফজর, জোহর, আসর, মাগরিব এবং ঈশা। তো এই যে 5 ওয়াক্ত নামাজ, এটাও কিন্তু নামাজ, এটা কিন্তু এই সংখ্যা 5 দ্বারা গঠিত। অর্থাৎ 5 সংখ্যার সাথে মিল রেখে, অর্থাৎ আগেই কিন্তু সংখ্যার আবির্ভাব ঘটেছে, তারপরে আমরা এটাকে 5 ভাগে ভাগ করে নিয়েছি। তাছাড়া দেখেন, পঞ্চবেনা নামে কথিত আছে কলেমা, রোজা, হজ্জ, জাকাত এবং নামাজ। পঞ্চবেনা আমরা জানি মনে হয়, ম্যাডাম কি জানেন পঞ্চবেনা? ইসলামের 5টি স্তম্ভ। হ্যাঁ, ইসলামের হ্যাঁ 5টি স্যার জানি। স্তম্ভকে বলছে নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলির এবং কথা কলেমা। বলছে। কলেমা। আচ্ছা, তাছাড়া দেবাদিদেব শিবের যে পঞ্চমুখী রুদ্রাক্ষ, এই পঞ্চমুখী রুদ্রাক্ষ কিন্তু পঞ্চাক্ষর, 5টা অক্ষরের মন্ত্র দ্বারা শোধিত হয়। যেমন নমঃ শিবায়, নমঃ শিবায়, এই যে 5 অক্ষর দ্বারা শোধিত হয়। অর্থাৎ এই 5কে বাদ দিয়ে কিন্তু সবার চলা সম্ভব নয়, কারো চলা সম্ভব নয়। সংখ্যার 1, 2, 3, 4 আমরা অতিক্রম করেছি, কিন্তু 5 হচ্ছে সেই বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা। তো আমি যদি পাগল থাকি, আমার যদি বুদ্ধি, ব্রেনই না থাকে, তাহলে আমি উপার্জন করব কি করে? উপার্জন নাই করলাম, বাবা ধরেন আমাকে 500 বিঘা বা 500 একর জমি রেখে গেছে, সেই সঙ্গে বাড়ি, গাড়ি, অট্টালিকা সম সবকিছু রেখে গেছে, কিন্তু রেখে গেলেও আমার তো সেগুলো করে খেতে হবে। আমি যদি 500 টাকা চেক লিখতে 5 কোটি টাকা চেক লিখে দিয়ে দিই, তাহলে কি হবে? আমার ব্রেনে যখন কাজ করবে না, আমি যখন পাগল হব, এইবার আমি স্বর্ণ বানাতে গেলাম, হয়তো স্বর্ণ কিনতে গেলাম, সেখানে যে 1 ভরি স্বর্ণ কিনলাম, 5 ভরির টাকা দিয়ে আসলাম, বা স্বর্ণ দিয়ে আসলাম এক জায়গায় বানাতে, পুরাতন স্বর্ণ আনার সময় আমার মনে থাকলো না। অর্থাৎ এই যে নিজের বুদ্ধি, বিচক্ষণতা আর যদি শ্রম, কৌশল যদি না থাকে, এই যে 5 ভাই, শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল এবং অধ্যবসায়, এই 5 ভাই হচ্ছে 5 আঙ্গুল। তো এই 5 আঙ্গুলের কোনোটা যদি কম থাকে, এই 5 ভাইয়ের একটি ভাই যদি অমিট হয়ে যায়, তাহলে কিন্তু তার জীবনে সফলতা আনবে না, কোনো ক্রমে আনা সম্ভব নয়। আপনি যদি ভাবেন, আপনারা যদি ভাবেন যে 5 ওয়াক্ত নামাজ আমি একটা ওয়াক্ত বাদ দিয়ে দেব, আবার এই যে পঞ্চবেন আর একটা আমরা হয়তো রোজা রাখবো না, বা কলেমা করব না, বা জাকাত দিব না, বা নামাজ করব না, বা দেখা গেল হজ্জ করব না, যে কোনো একটাকে বাদ দিব, তো কিন্তু তখন কিন্তু চলবে না। আপনি পরিপূর্ণরূপে সেই যে ঐশ্বরিক যে শক্তি বা মহান রাব্বুল আলামিনের যে কৃপা, এটা কিন্তু আমরা পাবো না। আবার যেমন ধরুন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে 5টা
যে আমাদের ইন্দ্রিয়, এ চোখ না থাকলে দেখতে পারবো না, কান না থাকলে শুনতে পারবো না, নাক না থাকলে ঘ্রাণ নিতে পারবো না, জিহ্বা না হলে স্বাদ নিতে পারবো না, আর ত্বক যদি না থাকে তাহলে তো অস্থি মাংস হাড় বেরিয়ে যাবে, ওটা ঠুকরে ঠুকরে পাখি পশু পাখিতে খাবে। এটাই কিন্তু নিয়ম। স্যার অর্থাৎ 5 সংখ্যা থেকে কি মহাভারতে পঞ্চপাণ্ডবকে ধরতে পারি? হ্যাঁ, পঞ্চপাণ্ডব বলা যায়, পঞ্চপাণ্ডব, পঞ্চরত্ন এটাও বলা যায়। হ্যাঁ, তো এই পঞ্চ যা কিছু সৃষ্টি হয়েছে সব কিন্তু সংখ্যা 5 থেকেই সৃষ্টি হয়েছে। অর্থাৎ 5-এর 4-এর কিন্তু একটাকে বাদ দিয়ে মানুষ চলতে পারে। যেমন 4টে দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তো আমি পূর্ব দিকে যাব না। এটা যদি আমি বলি হ্যাঁ ঠিক আছে সম্ভব, আমার পূর্ব দিকে তাকাবোই না, আমি জীবন কাটিয়ে দেবো পূর্ব দিকে তাকাবো না। কিন্তু 5-এর দেখুন কোনো একটিকে বাদ দিলে কিন্তু সফলতা নেই। আবার 3-এর ত্রিভুজের একটি কোণ আমরা বাদ দিয়ে দিলাম, স্বর্গ মর্ত পাতাল। আরে স্বর্গ কেউ দেখেছে নাকি? পাতাল কেউ দেখেছে? কয়জন খনির ভিতর ঢুকেছে? আমি ধরেন খনির ভিতরে প্রায় 40 মিটারের মতো যাওয়ার পরে বলছি আমি আর যাবো না, আমার খনি দেখার দরকার নেই ভাই, তুমি আমাকে টেনে উঠাও। ওই তো যেখানে ক্রেনে করে আমি নামতেছি, লিফটে করে প্রায় ধরেন 600 মিটারের মতো নামতে হবে, তো 600 মিটারের মতো নামতে হবে, আমি 40-50 মিটার নামার পরে বলছি আমার এখনই দেখা লাগবে না, আমাকে টেনে উঠাও। তো এই যে কয়জন পাতাল দেখেছে? তো পাতাল না দেখেও কিন্তু, বা স্বর্গ কে দেখেছে কে দেখে নাই, এটার কিন্তু আমরা কোনো প্রমাণ পাইনি, কিন্তু আমরা মর্তধামে বসবাস করছি, এটার কিন্তু প্রমাণ আছে। তো 5 সংখ্যার কিন্তু কোনোটিকে বাদ দিয়ে কোনোটি চলবে না। তাই তো 5 হচ্ছে পরিপূরক, যেমন হাতে 5টি আঙ্গুল, এই একেবারে পরিপূর্ণতা দেবে, কিন্তু ধরিত্রীর বুকে যা কিছু আছে সকল কিছুর পরিপূর্ণতা দেবে সংখ্যা 5। তো এইবার 5 তারিখে যে জন্মগ্রহণ করেছে, আমাদের ওই সেই সাবেক সূত্রে যেতে হবে যে একক বুধ, এটির মধ্যে শুভ অশুভ দুই রকম গুণই থাকতে পারে। সাধারণভাবে কেন অশুভ দিন থাকবে? ধরেন 5 তারিখে জন্মগ্রহণ করেছে, সেদিন বুধবার নয়, সেদিন শুক্রবার অথবা সোমবার। সোমবার মানে চন্দ্রের বার, আর শুক্রবার মানে শুক্রের বার। তো যখন শুক্রবার মানে শুক্রের বার, তো শুক্র যখন হবে তখন 5, 6, 5, 11 মিলে 2, এই 5কে কিন্তু পরিবর্তন করে দেবে, অর্থাৎ চন্দ্র পরিবর্তন করে দেবে। যখন এই 5-এর সঙ্গে চন্দ্র যোগ হবে তখন তো এই যে 7 কেতু ভুল বোঝাবে, তখন কিন্তু এই 5 সংখ্যার অশুভ দিকটা আসবে, নচেত কিন্তু আসবে না। অর্থাৎ 5 একক 5, কিন্তু সে বুদ্ধিমত্তা সত্তা সবকিছু পরিপূর্ণ রূপে নিয়ে আসছে। সেই চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক মানে যে পঞ্চ ইন্দ্রিয়কে পরিপূর্ণ রূপে নিয়ে এই 5 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা জন্মেছে। কিন্তু 14 তারিখের পার্থক্য কি? 14 তারিখের পার্থক্য দেখুন, রবি আর রাহু। রবি আর রাহু একে অপরের ঘোর শত্রু। তো রবির সঙ্গে রাহুর গ্রাসেই কিন্তু সূর্য গ্রহণ হয়। তো 14 তারিখের লোককে কিন্তু রাহু গ্রাস করেছে রবিকে, সেই অন্ধকারের ভিতর দিয়ে জন্ম নিয়েছে 5 বুধ। তাহলে এর কি হবে? এ দেখবেন ওই পঞ্চ বেনাও মানবে না, বা ওই পঞ্চতীর্থ কেউ মানবে না, বা ধরেন পঞ্চ ইন্দ্রিয় কেউ মানবে না, ওগুলো না থাকলেও চলে। এক ধরনের গোয়ার্তমি থাকবে। গোয়ার্তমির মধ্য দিয়ে, মানে যারা পাগল গোয়ার মানসিক বিষণ্ণ লোক, তারা যা করে ঠিক তাই করবে। একটি গরু যখন মানে পাগল হয়ে যাবে, তখন সে যেভাবে ছুটতে থাকে, অর্থাৎ আমরা কিন্তু বলি যে ছেলেটা একটা গরু হয়েছে, ওর মাথায় গোবর ভরা, এর কারণ কি? আবার কখনো বলি ছেলেটি একটি হীরের টুকরো, এর মতো ছেলে আর আমরা পাবো না। তো এর কারণটা কি? এই 14 তারিখে যে জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যে গোবর ভরা থাকবে, বা সে গোয়ার প্রকৃতির হবে। রাহু আর রবির মিলন ঘটিয়ে তাকে গোয়ার বানিয়ে ছাড়বে। তার ভিতর কোনো সৃজনশীলতা থাকবে না, কোনো বুদ্ধিমত্তা থাকবে না, বিচক্ষণতা থাকবে না, মেধা থাকবে না, প্রযুক্তি থাকবে না, কৌশল থাকবে না, এর কোনোটাই থাকবে না। যখন থাকবে না, সে কিন্তু তখন দিন দিন ভাগ্য উন্নতি তো বাড়ির কাছে, ভাগ্যের অবনতি ঘটাবে। তো এইবার আমাদের দেখতে হবে যে 14 তারিখে জন্মগ্রহণকারী কোন জাতক জাতিকা কি প্রতিষ্ঠা পায়নি? ব্যতিক্রম কি নেই? অবশ্যই কিন্তু আছে। 14 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ওই যে বললাম তার মাস সংখ্যা তো থাকবে,
একটি না একটি মাসে তো জন্মেছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে ডিসেম্বর পর্যন্ত যে কোনো মাসে জন্মগ্রহণ করেছে, যে কোনো একটি সাল নিয়ে জন্মগ্রহণ করেছে, আবার যে কোনো একটি বার নিয়ে জন্মগ্রহণ করেছে। তো ওখানে যদি নেগেটিভ মাস এবং নেগেটিভ বার থাকে, এখানে 14 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার ধরেন 14 তারিখে জন্মগ্রহণ করেছে 4 মাসে 2004 হতে পারে না? পারে? হ্যাঁ স্যার, পারে এই স্যার। তারিখে তো কেউ না কেউ জন্মেছে, একেবারে যে ধরিত্রীর বুকে কেউ জন্মেনি তা তো তা না। আবার এই দিন দেখা গেল মঙ্গলবার, আমরা এমনি আন্দাজে লিখতেছি, হয়তো এদিন কিন্তু মঙ্গলবার নাও হতে পারে। ও একটি কথা একটু বলে নি, কথায় কথা উঠে গেল। আমরা যেদিন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ নিয়েছিলাম, আপনাদের ভিতর থেকে কিন্তু কেউ জন্ম সময়টা দিয়েছিলেন, কিন্তু এই জন্ম সময়টা কিন্তু ভুল দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু মীন লগ্ন হবে, তার কিন্তু কন্যা লগ্ন হবে না। তো লগ্নের সপ্তমে রাশি আর রাশির সপ্তমে লগ্ন প্রায় একই ফল দেয়, তার জন্য আমাদের ওই দিন কিন্তু ফলটা মিলেছিল, নচেত কিন্তু মিলতো না। তো আপনারা সময়টা সঠিক না নিয়ে কিন্তু বলবেন না। আজকেও কিন্তু এখানে একটি হরোস্কোপ চাওয়া হবে বা একটি জন্ম তারিখ নেওয়া হবে, তো আপনারা সঠিকটা দিবেন। তা না হলে দেখা যাচ্ছে এটা সোশ্যাল মিডিয়ায় যায়, লোকে অনেকেই কিন্তু তার প্ল্যানেট নিয়ে গবেষণা করে, গবেষণা করে সর্বশেষ আমাদের কিন্তু ভুল প্রমাণ যখন করবে তখন কিন্তু আমরা অনেকটা ছোট হয়ে যাব তাদের কাছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ছোট হওয়াটা বড় কথা নয়, আমরা তো একটা ভুল জিনিস নিয়ে আলোচনা করছি, যদিও এটা একটা উদাহরণ। যদি ভিডিওটা, ক্লাসের ভিডিওটা সে পরিপূর্ণরূপে দেখতো তাহলে কিন্তু একটা উদাহরণস্বরূপ, এই তারিখটা লেখা হচ্ছে এটা কিন্তু উদাহরণস্বরূপ, এই তারিখটা যে মঙ্গলবার হবে কি হয় নাই এটি কিন্তু আমরা বিচার করিনি। তো দেখুন তারিখটি 4-1-5, 4 আর 4-2 6, আর মঙ্গলবারের সংখ্যা হচ্ছে 9। তো এবার আমরা সব যোগ করি, দেখেন কি হয়। 5 আর 4 9 6 15, 15 25 24, 4-2 6 শুক্র। তাহলে দেখুন এই বুধ আর শুক্রের যে ফলটা দেবে, তাদেরকে জন্ম দিছে কে? জন্ম দিয়েছে 3টে রাহু, একটি চন্দ্র, একটি রবি। তো রাহুর সঙ্গে চন্দ্রেরও ঘর শত্রুতা, রবিরও ঘর শত্রুতা। তো এই যে রাহু জন্মগ্রহণ করলো, এ কেমন হবে? এ কিন্তু অপরের ধন সম্পদ চুষে নিয়ে অনেক ধনী হবে, দাউদ ইব্রাহিম, ওসামা বিন লাদেন এরকম ধরনের লোক হবে। অর্থাৎ চন্দ্রকে গিলে, অর্থাৎ ধরিত্রীকে গিলে খেয়েছে, সূর্যকে পর্যন্ত গ্রাস করে নিয়েছে, অর্থাৎ দুনিয়ার বুকে যা কিছু আছে সব গট করে তার করায়ত্তের ভিতর নিয়ে আসবে। এ লোক কিন্তু হত দরিদ্র লোক হবে না, হবে? হতে পারে? ইনি কি হত দরিদ্র লোক হতে পারে? একটু ভেবে দেখুন তো আপনারা কেউ। স্যার, চাহিদা আর বাসনা পরিপূর্ণরূপে বৃদ্ধি পেতেই থাকবে স্যার, ইচ্ছা পূরণের ক্ষেত্রে। তা চাহিদার বাসনা যদি পূরণ করার জন্য তারা একেবারে উঠে পড়ে লেগে থাকে সে, তাহলে এমনকি তাকে দমন করা খুবই কঠিন। যাকে সূর্য দমন করতে পারেনি, রবি মানে চন্দ্র দমন করতে পারেনি, তো চন্দ্র সূর্য ছাড়া দুনিয়ার বুকে আর কি শক্তিশালী থাকতে পারে? এরাই যখন দমন করতে পারেনি, তো তাকে দমন আর করবে কে দুনিয়ার বুকে? আর দমন করার মতো কিন্তু কাউকে পাওয়া যাবে না। তো এই রাহু কিন্তু তখন শক্তিশালী হয়ে যাবে। এখানেও কিন্তু এখানে রাহু শক্তিশালী, রবি কিন্তু নিষ্ক্রিয়। তো এর কিন্তু সুনাম যশ প্রতিষ্ঠা কম হবে, কিন্তু ধন দৌলতটা কিন্তু হবে। কেন হবে? কারণ হচ্ছে রাহুটা এখানে অধিক শক্তিশালী। রাহুর সঙ্গে রবির শত্রুতা, কিন্তু রবির সঙ্গে কিন্তু রাহুর শত্রুতা নেই, উল্টা শত্রুতা কিন্তু নেই, আছে। স্যার এখানে 14 সাথে কি আরেকটা সংখ্যা নেওয়া যায় স্যার? 41 সংখ্যাটাও তো 5 হয় স্যার, 41। সে তো হবে, 41 হবে, তারপরে 50 হবে, তারপরে হচ্ছে 9-5-14 মানে 59 হবে, তারপরে হচ্ছে 68 হবে, তারপরে হচ্ছে 77 হবে। এটা তো সব 14 হবে, মানে একক সংখ্যায় রূপান্তর করলে আমাদের তো সেই অনুযায়ী আসবে। হবে স্যার। যেমন আপনার 95 হবে, 95 হলেও তো 9-5-14, আমরা তো সেই এক সংখ্যায় আসবো, মানে 5 সংখ্যায় তো আসবো মাথায় গিয়ে। অর্থাৎ সংখ্যা যত প্রকার হোক, যেমন সংখ্যা তত্ত্বে একটি বিষয় বলেছে যে 9 সংখ্যা 8 সংখ্যাকে একটা থাপ্পড় মেরেছে। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। সংখ্যা 9 হচ্ছে সবার বড় ভাই, তো বড় ভাই
8 সংখ্যাকে, মানে তার মেজো ভাইকে একটা চড় মেরেছে। তো চড় মারলে মেজো ভাই বলছে তুই আমাকে চড় মারলি কেন? চড় মারবো না, আমি বড় ভাই, তুই অন্যায় করেছিস তাই চড় মেরেছি। এইবার ওই কথা বলে আমি অন্যায় করেছি তার জন্য চড় মেরেছে, যা আমিও আমার ছোটটারে চড় মারবো। এইবার 8 সংখ্যা যে 7 সংখ্যারে চড় মেরেছে। 7 সংখ্যাকে যেই চড় মেরেছে 7 সংখ্যা বললো কি ব্যাপার, তুমি আমাকে মারলে কেন বিনা কারণে? তুই ছোট, তুই অন্যায় করেছিস, তোকে শাসন করার অধিকার আমার আছে তাই মেরেছি। এইবার 7 সংখ্যা যে 6 সংখ্যাকে আবার এক ঠাস করে মেরে দিয়েছে। একইভাবে কিন্তু একই কথা বলেছে। তো 7 সংখ্যা 6 সংখ্যাকে, 6 সংখ্যা 5 সংখ্যাকে, 5 সংখ্যা 4 সংখ্যাকে, 4 সংখ্যা 3 সংখ্যাকে, আবার 3 সংখ্যা 1 সংখ্যাকে কিন্তু ঠাস মেরে আসছে, যে তারা বড় অধিকার দেখিয়েছে। কিন্তু একটি বিষয় হচ্ছে সংখ্যা 1 সে আর মারবে কাকে? তার তো আর ছোট ভাই কেউ নেই। তো 9 থেকে মারতে মারতে মার খেতে খেতে আসলো, 1 সংখ্যা কিন্তু মার খাইছে, তার আর মারার কেউ নেই। কিন্তু একটি সংখ্যা কিন্তু রয়ে গেছে। সে সংখ্যাটি কি জানেন? 1 সংখ্যার হাতে কিন্তু একটি ভাই আছে। সে ভাইটি কে জানেন? কেউ বলতে পারবে? এটা মনে হয় আপনার বোঝেন নাই, একটু খেয়াল এটা কি করুন। 9 হবে? দেখেন 9 9 হবে স্যার, মেরেছে 9। 8 কে, 8 মেরেছে 7 কে, 7 মেরেছে 6 কে, 6 মেরেছে 5 কে, 5 মেরেছে 4 কে, 4 মেরেছে 3 কে, 3 মেরেছে 2 কে, 2 মেরেছে 1 কে। এবার 1 যাবে কোথায়? 1 কাকে মারবে বলেন? স্যার 9 আর 1 এ 10, 10 9 কে মারবে মানে স্যার? 1। কতকে? 9 9 কে তো স্যার? সবার বড় ভাই, তার বয়স হচ্ছে আমাদের ভট্টাচার্য বাবুর বয়সের সমান। বা ধরেন এখন যদি স্বপন কুমার থাকতেন তাহলে উনার বয়সের সমান, বা আমাদের প্রেসিডেন্ট স্যারের বয়সের সমান। তাহলে তাকে মারবে কি করে? এ তো সবার বড়। এ যদি ওই 1 কে মারে তাহলে কি অবস্থা তৈরি হবে? হ্যাঁ, আমরা বাংলাদেশ যদি আমেরিকাকে বোমা মারতে যাই তাহলে কি হবে? তো 1-9 কে মারতে যাওয়া মানে তো আমেরিকাকে বোমা মারতে যাওয়া। এই তো একটা মারলে ওরা ক্লাস্টার বোমা এমন ভাবে দেবে আমাদের বাংলাদেশ তামা তামা হয়ে মাটির সাথে মিশে যাবে, থাকবে কিছু বলেন? তো স্যার এই এখানে বড় কি ভাইকে, চন্দ্র আসবে? হ্যাঁ, চন্দ্র হবে স্যার? কাকে মারতে পারবে? সে মারবে কাকে? ওরও তো হাত শুলোচ্ছে, ও সবার মার খাইছে, সিরিয়াল অনুযায়ী মার খেতে খেতে আসছে। তাহলে 1 সংখ্যা তো কাউকে না কাউকে মারবে। কাকে মারবে? স্যার 2 সংখ্যা স্যার কি চন্দ্র হবে? বুধকে মারতে পারে, বুধ ভালো গ্রহ। বালক গ্রহ, তার জন্য বুধকে মারবে। তা বুধ তো তার বড় ভাই, পঞ্চম ভাই, তার তো ছোট ভাই না। এখানে কি করবে? দেখুন, সবাই যে মারবে তা কিন্তু নয়। এরা মেরে কিন্তু জিতেছে, যেতে নাই। একটি জিনিস দেখতে হবে, মেরে কিন্তু যেতে নাই। আমি কিন্তু বলেছি বিনা কারণে মেরেছে, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। গত ক্লাসে আমাদের এখানে আচার্য মনে হয় সম্ভবত একজনই আছেন, কি আচার্য জানো? দুর্জয় আছে। দুর্জয় আচার্য একটি প্রশ্ন করেছিলেন যে স্যার আপনার বইতে তো লেখা আছে যে বিবাহ রেখার উপরে এই হৃদয় রেখার এখান থেকে 80 বছর ধরা আছে, তো আপনি এখানে 50 বছর আজকে বলছেন কেন? কিছু কিছু জায়গায় আপনারা লক্ষ্য করবেন যে ধরেন আমি যেটা করছি, অনেক স্যাররাই কিন্তু বলেন যে আমি যেটা বলবো তোরা তাই করবি, আমি যা করব তা করবি না। মানে আমার চরিত্র যে খারাপ, এই খারাপটা তোদের ভিতর যেন না যায়, আমি যেটা মুখে বলি সেটা করবি। অর্থাৎ ক্লাস, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া, আমার বইটা কিন্তু 5000 কপির উপরে সেল হয়ে গেছে। তো 5000 লোকের কাছে আছে, আমি কিন্তু জানি। তো আমি জানি, তারপরেও আমি এটি কেন করলাম? তো এই সব ক্লাস শেষ হয়ে গেলে যখন শেষ সময় আসবে, আমরা 3-4 ঘন্টার যখন সরাসরি ক্লাসটা নিব, তখন বুঝতে পারবেন যে আমি আপনাদের জন্য ওই 3 ঘন্টায় কি দিব। তো ওই যে প্রশ্নটার উত্তর, এটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না, ওই উত্তরটা কিন্তু ওই সময় আপনারা পেয়ে যাবেন। তো আমার এরকম কিন্তু নোট করা থাকবে, সারা বছর যে ক্লাস নিব ওই ক্লাসের ভিতর থেকে কি কি দেওয়ার দরকার। তো দেখুন, আমি কিন্তু বলেছি বিনা দোষে মেরেছে, তো পরপর সিরিয়াল অনুযায়ী মারতে মারতে আসছে। তা সবাই কি মারুটে হবে? এইবার আমি কিন্তু বলেছি যে মঙ্গলকে যদি গোবর মেরে দেওয়া হয়, মঙ্গল পায়খানা মেরে দেবে। কিন্তু রবি গ্রহ পিতা, সবার বাবা, সে এবার কাকে মারবে বলেন? গ্রহদের পিতা, সে কাকে মারবে?
সে কিন্তু মার খেয়েছে, অর্থাৎ পিতা কিন্তু সন্তানদের কাছে মার খেয়েছে। তো সে কি মারতে পারে? সে বরং কোলে নিতে পারে, পিতা তো কোলেই নেবে সন্তান। তো সে কি করেছে, যে কোনো একটা সংখ্যা কথা নিয়েই, সবাই তো সিরিয়াল অনুযায়ী মারতে মারতে আসছে, তো একমাত্র একটা শূন্য সংখ্যা বাকি ছিল। একটি সংখ্যা আছে শূন্য, এই এক শূন্যকে কোলে করে নিয়ে বসছে। যে আর তো কোনো সংখ্যা নেই, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 এবং 1, আর কোন সংখ্যা আছে? আর একটি সংখ্যা আছে শূন্য। যে শূন্যকে কোলে নিয়ে বসলে 10 হয়ে যায়, আর একটা শূন্যকে কোলে নিলে 100 হয়, আর একটা শূন্যকে কোলে নিলে 1000 হয়, আর একটা নিলে লাখ হয়। দেখেন কিভাবে বাড়ছে। যদি শূন্য সন্তান 10টা থাকে তাহলে কি হবে? একের পরে 10টা শূন্য দিলে কত হবে বলেন ভট্টাচার্য বাবু, ব্যাংকার আছেন, আপনার অ্যাকাউন্টে কি সেই টাকা একবারে নিয়ে গেলে আপনি রাখতে দিবেন? আপনার সরকারি ব্যাংক, বলেন দেবেন? শুনতে পাইনি, দেবেন না স্যার, না। তাহলে দেখুন, এই যে 10 সংখ্যাকে আমরা কোলের ভিতর নিয়েছি, বা এক সংখ্যা যে 10 সংখ্যাকে কোলের ভিতর নিয়েছে, নিয়ে সে কি করলো দেখেন। তার যদি এইরকম শূন্য 10টা সন্তান থাকে, সেই টাকা রাখার মতো আমাদের ব্যাংকার আছেন, উনি সরকারি ব্যাংকার, উনি পর্যন্ত একবারে নিয়ে গেলে এই টাকা রাখার জায়গা দিতে পারবেন না। কিন্তু অন্য কোন সংখ্যাকে নিলে কি এই পরিমাণে বাড়বে? অন্য কোন সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা 9, একের পরে 9, 19 দেন, তারপরে আরেকটা 9 দেন, কত হবে? 199 হবে। আরেকটা 9 দেন, দেখেন কি হবে। কিন্তু 9 তো সে মিলবে না তার সঙ্গে। 9 তো সিরিয়াল অনুযায়ী বলেছি এরা একে অপরকে মেরে গেছে, বাকি ছিল শুধু শূন্য। তো শূন্য বামে যদি বসিয়ে দেওয়া হয়, কিছুই নেই। এই জন্য বলেছি কোলে করে নিয়ে বসাবে শূন্যকে। কোলে নিয়ে বসছে এক। কোলে নিয়ে বসা মানে কি? সামনে নিয়ে বসা। পিছনে বেঁধে নিয়েছে তা কিন্তু বলি নাই, পিছনে গেলে তো মাইনাসের দিকে ধাবিত হবে। তো এই এক সংখ্যা কিন্তু শূন্যকে, যত শূন্য তার থাকবে, অর্থাৎ ফেলে দেওয়া, শূন্যের কোনো গুরুত্ব নেই। কিন্তু শূন্য আবার কোলে যদি নেওয়া হয়, ডাইনে যদি বসানো হয়, তখন কিন্তু তরতর করে উঠিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, এটা একটি জোকস হলেও কিন্তু মজার জিনিস। ঠিক তদনুরূপ এই 5 সংখ্যাকে রাহু যে রবিকে গ্রাস করেছে, গ্রাস করলেও তার ভিতর রবির আলো, অর্থাৎ যশ খ্যাতি কিন্তু তার মধ্যে ঢুকবে। এ কিন্তু খ্যাতিমান হবে, এ কিন্তু খ্যাতিমান হবে। হয়তো রাগী জেদি চড়া হতে পারে, একরোখা হতে পারে, কিন্তু খ্যাতিমান কিন্তু হবে। এইবার দেখেন পার্থক্যটা, যখন 23 তারিখে যাব, 2 যোগ 3 সমান 5। তো 23 তারিখে যে সকল শিশু জন্মগ্রহণ করবে, তাদের বৃহস্পতি এবং চন্দ্র মিলে জন্ম দেবে বুধের। তো এই বুধ কিন্তু, বুধের মধ্যে থাকবে প্রকৃত মমত্ব, প্রকৃত মায়া, প্রকৃত ধার্মিকতা, প্রকৃত সততা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ, সকল কিছু মিলে পরিপূর্ণ মানব বা মানবী রূপে পরিগণিত হবে 23 তারিখে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকা। যদি এর মধ্যে অশুভ মাস বা অশুভ বার, অশুভ সাল যদি না ঢোকে, তবেই না কিন্তু হবে সে জগতের বুকে সব থেকে বেশি প্রতিষ্ঠিত মানুষ। অর্থাৎ 5 সংখ্যা যে 5, 14 এবং 23, এর মধ্যে 23 সব থেকে সুখী মানুষ হবে। সুখী, সমৃদ্ধশালী, মানে টইটুম্বুর মানুষ যাকে বলে, সকল দিকে পরিপূর্ণতা, ধরিত্রী যেন তাকে উজাড় করে দেবে সবকিছু। যদি না কোনো, অর্থাৎ যদি না কোনো কি, যদি না কোনো অশুভ মাস, অশুভ সাল, অশুভ বার এর ভিতর না থাকে। তো এইবার আমরা আসবো অশুভ মাস, অশুভ সাল, অশুভ বার আমরা কিভাবে বুঝবো। তো যদি আমাদের এর সঙ্গে 5 সংখ্যার সঙ্গে ওই যেমন রাহুর মাস দেখালাম, বা চন্দ্রের মাস যদি থাকে, শুক্রের মাস যদি থাকে, সালের মাসে মিলে যদি এমন হয়, তাহলে এমন হবে। তো আমরা এবার আসবো আজকের তারিখে 4টি, এখন বাজে হচ্ছে 9টা 51। আপনারা এখনকার গোচর প্ল্যানেটটা দিন, কে দিতে পারবেন দ্রুত সেদিন।
বলুন। কেউ পেরেছেন বের করতে? স্যার আমি বলবো। হ্যাঁ বলেন। স্যার লগ্ন কন্যা। লগ্ন হচ্ছে কন্যাতে। হ্যাঁ স্যার। হ্যাঁ বসালাম। তৃতীয়তে কেতু স্যার। হ্যাঁ বসালাম। চতুর্থে চন্দ্র, পঞ্চমে শনি, ষষ্ঠে বৃহস্পতি। স্যার রাহু তো সমসপ্তমেই হবে। দশমে বুধ স্যার। 11তে সূর্য এবং স্যার দ্বাদশ অর্থাৎ 12 মঙ্গল এবং শুক্র স্যার। 11তে কি রবি? হ্যাঁ স্যার রবি। স্যার, হ্যাঁ স্যার মঙ্গল এবং শুক্র। শুক্র স্যার, এটা দ্বাদশ স্যার। এইবার একটি জন্ম তারিখ আপনারা বলবেন, বিশেষ মানে বিশিষ্ট কোনো ব্যক্তি হতে পারে, ঐতিহাসিক কোনো দিন হতে পারে, যে কোনো বিশিষ্ট ব্যক্তি হতে হবে যার নামে মানে ধরেন এমন কোন নাম বলবেন না বিতর্কিত কোনো নামে আমরা জড়াবো না কিন্তু। আমি বলি হ্যাঁ সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বসু। জি। ও নেতাজি সুভাষচন্দ্র বসু যার মৃত্যুদিন নেই। হ্যাঁ স্মরণীয় ব্যক্তি। আরো দুই একজন বলেন দেখি কারটা নেওয়া যায়। স্যার অ্যাডলফ হিটলার। হিটলারটা নেওয়া যায় স্যার। হ্যাঁ হিটলারও নেওয়া যায়। হ্যাঁ এটা ভালো ইন্দিরা বলেছেন। গান্ধী নেওয়া যায় স্যার। ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী না নেওয়াই ভালো মনে হয়। দেখি আমাদের মুরব্বী কি বলেন, আমাদের ভট্টাচার্য বাবু কি বলেন। বলেন নেতাজি সুভাষচন্দ্র বসু নিব নাকি ইয়ে নিব, ওই হিটলার নিব, না শ্রীমতী ইন্দিরা গান্ধী নিব? নেতাজি। হ্যাঁ নেতাজি। নেতাজি সুভাষচন্দ্র বোস। আচ্ছা এখানে কিছু অলৌকিক কিছু পেতে পারি হয়তো আজকে, বুধ দেখি বুদ্ধি কিছু ঘটায় কিনা, কারণ তার মৃত্যুদিন কেন নেই, তো আমাদের কোনো মস্তিষ্কে কোনো কিছু আসে কিনা, এটা আসলে আমাদের মুরব্বী যেটা বলেছেন আমরা কিন্তু সেই দিকেই যাই। কারো অমত নেই তো আছে? না স্যার, না হ্যাঁ স্যার। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঠিক প্ল্যানেট বলতে পারবেন? জি। হ্যাঁ বলুন। 23 জানুয়ারি। হ্যাঁ জন্ম তারিখটা লিখবো। 23 জানুয়ারি 1897। 1897। কি বার ছিল এই দিন? শনিবার। কয়টার সময় জন্ম? 12টা 15 41 সেকেন্ড। 12টা 15 মিনিট 41 সেকেন্ড। দিনের দিনে দিবা। দুপুর। হ্যাঁ দুপুর। আচ্ছা এবার জন্মস্থান কোথায়? কটক ওড়িশা ইন্ডিয়া। হ্যাঁ কটক ওড়িশা ইন্ডিয়া। কটক উড়িষ্যা ইন্ডিয়া। জি। কটক আবার উড়িষ্যা ইন্ডিয়া কিভাবে? তাহলে উড়িষ্যা হ্যাঁ। হচ্ছে প্রদেশ, উড়িষ্যা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। কিন্তু স্টেট। হ্যাঁ তাহলে আর horoscope-টা- জায়গাটা জায়গাটা কটক। হ্যাঁ তো কটক হ্যাঁ CUTTACK কটক। কটক দিলে কি সফটওয়্যারে আসে স্থান? হ্যাঁ আসে। আসে। স্যার আসছে স্যার। আসছে। আচ্ছা তাহলে আসছে। প্ল্যানেট কি বলুন? ওনার মেষ লগ্ন। হ্যাঁ এনার লগ্ন হচ্ছে মেষ। বৃষতে মঙ্গল। বৃষতে মঙ্গল। কর্কটে কেতু। কর্কটে কেতু। সিংহে বৃহস্পতি। সিংহে বৃহস্পতি। কন্যায় চন্দ্র। কন্যায় চন্দ্র। বৃশ্চিকে শনি। বৃশ্চিকে শনি। মকরে রাহু। হ্যাঁ সূর্য এবং বুধ ওই মকরে। তো দেখ- আর কুম্ভে শুক্র। কুম্ভে শুক্র। আচ্ছা মিউট করতে হবে, কার ওখান থেকে মনে হয় বেশি সাউন্ড আসছে, একটু মিউট করুন।
তো দেখেন, আমরা আজকে যে জন্ম তারিখটি পেলাম নেতাজি সুভাষচন্দ্র বসু। জন্ম তারিখটি দেখেন আপনারা, শ্রীমতী ইন্দিরা গান্ধী বললেন, অ্যাডলফ হিটলার বললেন, তারপরে আমরা আর খুঁজতে না গিয়ে যে ভাবলাম যে এই যে আরে এই নেতাজি সুভাষচন্দ্র বসু ইনি যে 23 তারিখে জন্ম, এটি কিন্তু আমার জানা ছিল না, বা আমি সত্যিকার অর্থে জানি না। তো প্ল্যানেট আগে আমি দেখেছি, কিন্তু 23 তারিখে জন্ম এটা কিন্তু আমার জানা নেই। ক্লাসটা কিন্তু হচ্ছে আজকে 23 তারিখ। দেখেন, 23 তারিখ ক্লাস হচ্ছে 23শে জুলাই 2021। ওনার জন্ম তারিখও কিন্তু 23। আবার সংখ্যাটাও হচ্ছে কিন্তু আজকে বুধের সংখ্যা। দেখেন কিভাবে বাঁধে। তো বুধের সংখ্যা এখানে দেখুন তো, যে আমরা যতটুকু হরোস্কোপ শিখেছি এর মধ্যে, তো তার ভিতর দিয়ে আমরা দেখব যে আজকের গোচর প্ল্যানেট এবং আজকের জন্ম প্ল্যানেটটা কি বাঁধে, আমাদের কি দেয়, এটা হচ্ছে বিষয়। এখানে একটু কে প্ল্যানেট ব্যাখ্যা করতে পারবেন আপনাদের ভিতরে? কে পারবেন প্ল্যানেট বিষয়ে? আমি বলি হ্যাঁ আমি বলি হ্যাঁ বলুন। আমি শুভম বিশ্বাস। হ্যাঁ স্যার এখানে লগ্ন এবং অষ্টমপতি মঙ্গল হ্যাঁ ধনভাবে বসে আছে, হ্যাঁ আর শুক্র ধনপতি ধনভাবে থেকে, লগ্নপতি এবং অষ্টমপতি ধনভাবে থেকে সে কি করলো? সে চতুর্থের দৃষ্টি দিছে হ্যাঁ দৃষ্টি দিয়েছে। বৃহস্পতির উপর। হ্যাঁ বৃহস্পতির উপর দৃষ্টি দিয়েছে, কিন্তু এই মঙ্গল করলো কি এখানে? মঙ্গল শুক্রের ঘরে গিয়ে কি করছে এইটা বলতে হবে তো। লগ্নপতি এবং অষ্টমপতি, মেষ লগ্নের ক্ষেত্রে লগ্নপতি এবং অষ্টমপতি মঙ্গল ধনভাবে, সে তার চতুর্থে দৃষ্টি দিয়েছে, সে সপ্তমে শনির উপর দৃষ্টি দিয়েছে, নবম ভাবে ভাগ্যভাবেও কিন্তু সে দৃষ্টি দিয়েছে। তো লগ্নপতি ধনভাবে থেকে ওনাকে কি করলেন? ধনশালী করলেন। ধনশালী তো উনার বাবা পূর্বপুরুষ থেকে ছিলেন। উনি তো গরিবের ঘরে, হতদরিদ্রের ঘরে জন্ম নয় ওনার। না, ওনার পিতা উনি কিন্তু নিজে ব্যারিস্টার। কিছু করেননি, নিজে কিছুই করে যাননি, যা কিছু ছিল ওনার উত্তরাধিকার সূত্রে ছিল, আমি যতটুকু জানি। স্যার তো উনাকে কি স্যার আমি করেছে? একটু বলি স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি একটু বলি স্যার, ওনার লগ্ন হচ্ছে মঙ্গল। তো হুম, মঙ্গল লগ্ন হওয়াতে উনি সূর্যবর্গীয় অধিকারী ছিলেন, উনি সেনাবাহিনী ছিলেন। উনি সেনাবাহিনীর কমান্ডার ছিলেন এবং একটা আজাদ হিন্দু ফোর্স নামে একটা বড় সৈন্য দল গঠন করেছিলেন স্যার। এবং এই 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 লগ্নপতি স্যার অষ্টমপতি হিসেবে দ্বিতীয় থাকার কারণে স্যার তার জনভাবের পৈতৃক যে সম্পদ সেটাকে উনি ইয়ে করতে পারেননি স্যার, বৃদ্ধি করতে পারেননি, কারণ উনি যুদ্ধক্ষেত্রের দিকে উনি নিজেকে দাবিত করে রাখতেন, ধন সম্পদ আহরণের দিকে উনি যেতে পারেননি স্যার, মঙ্গলের সূর্যবর্গের কারণে স্যার। আর তার আমি মনে করি স্যার অষ্টমপতি তো দোষের কারণেই স্যার এই ওনার ইয়ে হয়নি স্যার, ওই যে মৃত্যু তারিখটা যে আমরা পাই নাই স্যার, এটা মঙ্গলের অষ্টমপতি তো দোষের কারণে স্যার আমরা মৃত্যু তারিখটা পাইনি। না ওই কারণে না, মৃত্যুদিন পাইনি, অন্য একটা কারণ আছে, সেটা এখানে আরেকটু পরে বলি। এটা আপনি সঠিক বলেন নাই, কিন্তু আগে যেটা বলেছেন যে মঙ্গল ধনভাবে থেকে সে কিন্তু অষ্টম ভাবে তার আবার নিজ গৃহে দৃষ্টি দিয়েছে, যার জন্য অষ্টম পতিত্ব দোষটা দূর হয়েছে। সে কিন্তু মেরেছে, মার খায়নি, সে কিন্তু যুদ্ধে জয়ী হয়েছে, পরাজয় বরণ করেনি। অর্থাৎ অষ্টম পতিত্ব দোষ, যে মারামারি, লাঠালাঠি, কাটাকাটি, আমার গায়ে ছুরি মারা, আমার অস্ত্রোপচার হওয়া, এগুলোর সুযোগ কিন্তু নেই। এমনকি তাকে পরাজয় করার সুযোগ দেয়নি, সে কিন্তু পালিয়ে চলে গেছে। যখন পরাজয় বরণ করবে, এই ব্যক্তি কখনো জীবনে পরাজয় বরণ করবেন না বিধায় উনি পালিয়ে গেছেন। এমনকি যে বিমানে গেছেন সেই বিমানটির থেকে পথে উনি নেমে গেছেন, যেখানে নামার কথা ওনার লন্ডনে গিয়ে, যেখানে বিমানটা ব্রেক দিয়েছে বা ধরেন যেখানে যে যাত্রা বিরতি দিয়েছে, উনি ওখানে যে কখন নেমে গেছেন তাও পর্যন্ত আজ পর্যন্ত উদ্ধার করা যায়নি। এবং সেখান থেকে উনি আবার ভারতবর্ষে পদার্পণ করেছেন, কিন্তু সাধু সন্ন্যাস বেশে। সে কিন্তু পাহাড়ে পাহাড়ে বিভিন্ন জায়গায় ওই ধ্যান ট্যান করে বেরিয়েছেন, এমনকি তার মৃত্যুদিন আজও পর্যন্ত জানা যায়নি। অর্থাৎ বিমান থেকে কখন নামলেন, উনার যাওয়ার কথা যেখানে, সেখানে না গিয়ে মাঝপথে নেমে গেলেন কিভাবে, সেখানে ইমিগ্রেশন ক্রস করলেন কিভাবে, এগুলো কিন্তু সব মানে ঢাকা পড়ে রয়েছে। কিসের জন্য ঢাকা পড়েছে, এইখানে কোন গ্রহের জন্য এটি ঢাকা রাখলো, বলতে পারবেন?
তার চতুর্থে কেতু। হ্যাঁ, সুন্দর। এই তো আপনারা তো অনেকটাই এটাই হচ্ছে জ্যোতিষে আনন্দ, যে বন্ধু ভাবে কেতু, কেতু নবম দশম একাদশে শুভ ফল দেয়। এক বাক্যে লিখে নিতে পারেন, নবম দশম একাদশে কেতু শুভ ফল দেয়। আর যদি কখনো চতুর্থে থাকে, পাপ গ্রহ যুক্ত না থাকে, তো কেতু তো এমনি পাপ গ্রহ, পাপ গ্রহ যুক্ত কি আর দৃষ্ট কি, সে তো পাপ গ্রহ দৃষ্ট থাকবেই। কেতু যেখানে থাকে সেখানে তো রাহু দৃষ্ট থাকবেই। তো পাপ গ্রহ দৃষ্ট থাকুক আর না থাকুক, আমার কথা হচ্ছে যে কেতু নবম দশম একাদশে শুভ ফল দেবে। আর হচ্ছে যদি কখনো তুঙ্গস্থ থাকে তাহলে শুভ ফল দেবে, আর চতুর্থে শুভ ফল দেবে। এই তিনটি জিনিস আপনারা লিখে নিন। কেতু চতুর্থে শুভ ফল দাতা, তুঙ্গস্থ থাকলে শুভ ফল দাতা, কিন্তু তুঙ্গস্থ যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ গৃহ না হয়, তুঙ্গস্থ কেতু শুভ ফল দেবে, কিন্তু যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ গৃহ না হয়ে থাকে। আর নবম দশম একাদশে কেতু তুঙ্গস্থ থাকুক আর নিচস্থ থাকুক, যেভাবেই থাকুক না কেন, সে শুভ ফল দেবে। তো দেখুন চতুর্থে কেতু এখানে চন্দ্রের গৃহে, আর চন্দ্রটি আছে দেখুন বুধের গৃহে। এখানে চন্দ্র হচ্ছে চতুর্থপতি, সে বুধের গৃহে ষষ্ঠে গিয়ে অবস্থান করছে। আর ভাগ্য এবং দ্বাদশপতি বৃহস্পতি পঞ্চমে, এবং ভাগ্যভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। এই যে দেবগুরু বৃহস্পতি ভাগ্যাধিপতি এবং দ্বাদশপতি, সে গিয়ে ভাগ্যভাবে তার পঞ্চম দৃষ্টি দিয়েছে, একাদশ ভাবে শুক্রের উপর তার সপ্তম দৃষ্টি, আর নবম দৃষ্টি লগ্নের উপর নবম দৃষ্টি। তো এই লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতেই কিন্তু উনি মহান করে তুলেছে ওনাকে। শুধু জল নিয়ে এসে, জল আমি বাসাতে এটা নিয়ে আসছিলাম। তো ওনার ভিতরে যে চন্ডাল গুণগুলোকে নষ্ট করেছে, বা ধরেন ওই পরধন লোভী, আক্রোশী, নির্বিচারে মানুষ হত্যা, ধরেন উনি যে সুযোগ পেয়েছিলেন তাতে ইংরেজদের সাথে যুদ্ধ করেছেন, তো উনি চাইলে কয়েক হাজার লোক, কিন্তু হাজার হাজার লোককে কিন্তু উনি হত্যা করতে পারতেন, ওনার যে বাহিনী ছিল, কিন্তু অন্যায়ভাবে যুদ্ধ করে উনি মানুষ মারতে চাননি। তো একমাত্র বৃহস্পতির লগ্নে দৃষ্টি, আর বৃহস্পতির আবার ভাগ্যভাবে দৃষ্টি, আর যে দৈত্য কুলগুরু শুক্র যে একাদশে বসে আছে, ধনপতি এবং সপ্তমপতি, যে একাদশে বসে আছে, তার উপর বৃহস্পতির দৃষ্টিটা পড়ায় বা দৃষ্টি বিনিময় হওয়ার জন্য তার জীবনে ওই বিয়ে করা, সংসার করা, ওই দিকেও পর্যন্ত তাকে নিয়ে যায়। তা না হলে ধনপতি এবং সপ্তমপতি শুক্র একাদশে যদি বৃহস্পতি দৃষ্ট না হতেন, তাহলে এই শুক্র সালার আর নেতাজি সুভাষ বোসের যে চেহারা, তাতে মেয়ে লোক ধরিয়ে নিয়ে ঘরের ভিতর মুরগির খুবার মতো, মানে খুবির মতো আটকাতে, আটকায় গুমরিত রাম রহিম হতে। গুমরিত রাম রহিম যেমন তার আস্তানায় হাজার না লাখো লাখো মেয়ে, সুন্দরী মেয়ে এনে আটকে সে তার আখের গুছিয়েছে। তো নেতাজি সুভাষ বোস গুছিয়েছে, এইরকম সুভাষ বোসের ইতিহাস আপনারা খুঁজুন তো আছে কিনা। তা আজকের শুক্রবার দত্ত কুলগুরু শুক্রাচার্য, সে কিন্তু ধনপতি এবং সপ্তমপতি। দেখেন, ধন দেবে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা দেবে বা আনয়ন করবে, এমনকি বিপরীত লিঙ্গের কাছ থেকে সহযোগিতা দেবে, সে একাদশে বসে আছে নেতাজি সুভাষ চন্দ্র বোসের। আজকের প্ল্যানেটে শুক্র কোথায় আছে, আমরা যখন ক্লাস নিচ্ছি তখন দেখেন শুক্র দ্বাদশে মঙ্গল যুক্ত। শুক্র কিন্তু মাথা ছাড়া দেয়নি, শুক্র দ্বাদশে মঙ্গল যুক্ত হয়ে বসে আছে। এরপরে কি কোনো পাপ গ্রহের দৃষ্টি আছে? নেই। তাও দেখেন ওই যে বৃহস্পতি দৃষ্ট, দেখেন, দেখেছেন বৃহস্পতির সমসপ্তমে দৃষ্টি আছে না, মঙ্গলের উপর, মঙ্গল বৃহস্পতির উপরে দৃষ্টি দিয়েছে না। তো দেবতাদের গুরু তার উপরে দৃষ্টি দেবে দৈত্য কুলগুরু। তো এখানে দৈত্য কুলগুরু দৃষ্টিতে বৃহস্পতি বেশি ক্ষতিগ্রস্ত হবে, মঙ্গলের দৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত হবে, না বৃহস্পতির শুভ দৃষ্টি শুক্রের উপর এসে এদেরকে শান্ত করবে? কোনটা হবে এখানে? জয়ন্ত কুমার দেব, আপনি বলেন। স্যার বৃহস্পতির যেহেতু দেবতাদের গুরু এবং সর্বমান্য গ্রহদের মধ্যে, তাই ওনার দৃষ্টি মানে মঙ্গলের যে কুপ্রভাব, অর্থাৎ ব্যয়ভাবের যে কুপ্রভাব, এটা কমিয়ে দিবে স্যার। আর শুক্রের ইয়েটাও স্যার কমিয়ে দিবে স্যার, তাদেরকে শান্ত করবে স্যার। শুক্রের কি, শুক্রের সেই তেজটা কি? শুক্রের স্যার
হ্যাঁ, আমি একটা এই মুহূর্তে বলতে পারতেছি না স্যার। স্যার যেমন আচ্ছা, অশান্তি বাঁধানো। হ্যাঁ বলেন। শুক্র তো স্যার সিংহতে বসে আছে, অর্থাৎ হ্যাঁ, শত্রু গৃহে, অর্থাৎ শত্রু গৃহে আবার মিত্র গ্রহ বসে আছে স্বয়ং মঙ্গল স্যার। হ্যাঁ, এখানে দৃষ্টিপাত না করলেও স্যার ঝামেলা তো অবশ্যই হবে। আর বিশেষ করে ভাগ্য উন্নতির ক্ষেত্রে স্যার মঙ্গল যেহেতু বসে আছে ভূমিপুত্র, ভূমির কারক, সেক্ষেত্রে স্যার এখানে দাম্পত্য জীবনটা মাঙ্গলিক হয়ে আছে স্যার। সেক্ষেত্রে এখানে অবশ্যই ক্ষেত্র বিশেষে একটু স্যার আহ ভ্রমণের মাধ্যমেই হোক স্যার, অন্য কোনো মাধ্যমে হোক স্যার, শৌখিনতা একটু বিচক্ষণতা দিতেই পারে স্যার। অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এখানে কিন্তু বৃহস্পতি দৃষ্ট হয়ে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুকে জীবনে বিয়ে করতে দেয়নি, বা অন্তত বারবনিতা করে নাই, বেশ্যা সংসর্গে যায়নি, বা নারী লোলুপ হয়নি, আজকের প্ল্যানেটেও কিন্তু শুক্রকে দমিয়ে রেখেছে। একেতে মঙ্গল যুক্ত থেকে, দ্বাদশে ব্যস্ত থেকে, ধনপতি এবং ভাগ্যপতি। এখানে যেমন ধনপতি এবং সপ্তমপতি, ধনপতি এবং সপ্তমপতি মেষ লগ্নের ক্ষেত্রে এটা কিন্তু বিশেষ ভাইটাল গ্রহ, যে ধন দেবে ওদিকে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা দেবে, সে আয় ভাবে। আবার এখানেও কিন্তু লগ্নের ধনপতি আবার ভাগ্যপতি ভাইটাল গ্রহ, কিন্তু দ্বাদশে দুর্বল। এখানে বৃহস্পতি দৃষ্টি দিয়ে তার উপভোগকে নষ্ট করেছে, এখানেও কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিয়ে তার দ্বাদশস্থ দোষ নষ্ট করেছে। নষ্ট করে দেখুন মিরাকেল ভাবে কিভাবে সেই শুক্র দমিত হলো। অর্থাৎ আজকে শুক্রবারের শুক্র কিন্তু মাথা ছাড়া দিতে পারবে না। তো যদিও আমরা ক্লাস শুরু করেছি, করতে একটু দেরি হয়েছে, একটু বাধা সৃষ্টি করেছে, দেখেন শুক্র কিন্তু আজকে বাধা সৃষ্টি করতে পারবে না। প্ল্যানেট কিভাবে মেলে আমরা এই সূত্রটাই, যে জ্যোতিষ, আমি কিন্তু বলেছি জ্যোতিষের বাবারও সাধ্য নেই যদি ভাগ্যফল প্রত্যাশী তার ভাগ্যকে ধরা না দেয়, তার ললাটকে যদি তার সামনে এনে ধরা না দেয়, তো আমাদের ধরার কোনো সামর্থ্য নেই। তো এভাবেই ধরা দেবে, মানে যে সময় আসবে তার কোনো না কোনো চিহ্ন কিন্তু সে রেখে যাবে। ভূত যাক আর পিশাচ যাক আর মানুষ যাক, হেঁটে গেলে কিন্তু কোনো না কোনো চিহ্ন সেখানে পড়বে। তো সে তদনুরূপ চিহ্ন কিন্তু রেখে যাবে। আজকে শনি কোথায় দেখুন, আজকের প্ল্যানেটে শনি পঞ্চমে বিদ্যা ভাবে। তো তারিখের মধ্যে একটি শনি আমরা পেয়েছি। তো শনি এই পঞ্চমে নিজ গৃহে শনি, মকরে সবচেয়ে শক্তিশালী শনি, এই শনিকে ডিস্টার্ব করবে নাকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দেবে? পঞ্চম ভাবে বলেন, দেবে না হরণ করবে? স্যার ন্যায়ের গ্রহ শনিদেব এবং গ্রহ মহারাজ যিনি, স্যার বিদ্যা বুদ্ধিতে বাধা না, তবে স্যার এখানে যেহেতু নিজ গৃহে আছে স্যার, তো সেক্ষেত্রে স্যার একটু কষ্ট দিয়ে স্যার প্রতিষ্ঠিত করতে পারি স্যার। হ্যাঁ, এটাই সঠিক, যে কষ্ট দিয়ে প্রতিষ্ঠিত করতে পারে। তাছাড়া শনি কিন্তু তৃতীয়, সপ্তম এবং দশমে দৃষ্টি দেয়। তো তৃতীয় মানে সপ্তম ভাবে দৃষ্টি দিয়েছে, জি স্যার। মানে আজকে মনে আসবে না যে আমরা বিয়ে করব, বা আমরা একটা এখানে ক্লাস শেষ করে যে একটি সুন্দরী নারীর কাছে যাব, বা ধরেন এমনি একটি সুন্দরী পুরুষের কাছে যাব, এরকম মন মানসিকতা আজকে তৈরি করতে দেবে না। পঞ্চমপতি পঞ্চমে বসে থেকে সে তৃতীয় সপ্তম ভাবে বৃহস্পতির গৃহে দৃষ্টি দিয়েছে, তার সপ্তম দৃষ্টি দিয়েছে রবির পরে, মানে রবিকেও কিন্তু এখানে চুপসে দিয়েছে। দ্বাদশপতি যে একাদশ ভাবে থেকে, এটা কিন্তু শুভ নয়। ব্যয়পতি আয় ভাবে, অর্থাৎ আয় উপার্জনের পথকে স্তব্ধ করে দেবে। দ্বাদশপতির তো দোষকে আরো নিষ্ক্রিয় করে দিয়েছে। তো যখন দ্বাদশপতি আয় ভাবে তাকে নিষ্ক্রিয় করে দিয়েছে, তার মানে ব্যয়ের প্রবণতা কমিয়ে দিয়েছে নাকি? আজকে সব থেকে কঠোর লকডাউন, এত জগৎ যা লকডাউন শুনেছি তার চেয়ে বেশি লকডাউন। তো তাছাড়া শুক্রবার আমরা বন্ধের দিন ক্লাস করতেছি, আজকে অর্থ খরচ হবে কোথা থেকে? খরচের মাত্রা এই শনি দৃষ্টি দিয়ে কমিয়ে দিয়েছে। তাই বলে ব্যয় প্রতি আয় ভাবে গিয়ে আয় উপার্জন করাচ্ছে না, ঠিক আছে, তো আয় উপার্জন তো করাবেই না, এত বড় লকডাউনে কিভাবে আয় উপার্জন করাবে? কিন্তু ব্যয়ের মাত্রাও তো সে কমিয়েছে না? আয় নেই, ব্যয় নেই। কিন্তু আয় নেই, যদি ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিত তাহলে তো আমাদের ধার করতে হতো। আমি হয়তো তন্ময় বাক্সিরকে বলতাম যে 500 টাকা আমাকে দেন আজকে, আমি পরে বিকাশ করে পাঠিয়ে দেব। এটি কিন্তু করবে না এখানে। অর্থাৎ নেগেটিভ ফলটা কিন্তু কম দেবে, অর্থাৎ খরচটা ধার দেনা কর্জ করে খরচ আপনাকে করাবে না। আয় করাচ্ছে না, ঠিক আছে, দরকার নেই, কিন্তু আমি মদ খেয়ে বা জুয়া খেলে হারছি না, বা মদ খেয়ে নষ্ট করছি না, বা ঋণের জালে আটকে যাচ্ছি না। উপরন্ত এই শনির দশম দৃষ্টি ধনভাবে, এটি তার শনির তুঙ্গ গৃহ এবং শুক্রের গৃহ।
এই দৃষ্টির কারণে তার ধন দিতেও পারে, এই দৃষ্টির কারণে তার ধন সম্পদ দিতেও পারে শনি। তো যে শনি ধন সম্পদ দেবে, ধন সম্পদ ক্ষয় করার প্রবণতা কমাবে, যে শনি সপ্তম ভাবে দৃষ্টি দিয়ে, সপ্তম পতি বৃহস্পতি কোথায়? ষষ্ঠে। তো বৃহস্পতি চতুর্থ এবং সপ্তম পতি সে ষষ্ঠে বসে আছে, সেখানে ঘরেটা গিয়ে দৃষ্টি দিয়েছে, মানে আমাদের ঘরেও পর্যন্ত অশান্তি বাঁধাতে দিবে না এই শনি। তো এই শনি পজিটিভ রেজাল্ট না দিয়ে খারাপ রেজাল্ট দেওয়ার সুযোগটা কোথায়? এ তো আমাদের আরো উন্নত, মানে আরো জীবনকে মহিমান্বিত করছে। এবার যদি এই প্ল্যানেটটা দেখি, এখানে শনি কোথায়? দেখুন অষ্টমে নিধন স্থানে। মেষ লগ্নের ক্ষেত্রে দশম এবং একাদশ পতি শনি, মেষ লগ্নের ক্ষেত্রে কর্ম এবং আয়পতি শনি, সে কিন্তু অষ্টমে নিধন স্থানে বসে আছে। সে দৃষ্টি দিয়েছে তার ঘরে দশম ভাবে, দেখেন সে দিয়েছে দৃষ্টি দশম ভাবে, সে দশের জন্য করেছে, সে নিজের জন্য কিছু করেনি। কি মানে করেনি? ভেবেছেন নিজের জন্য, ভাবেননি কো, ভেবেছেন পরের জন্য। নিজের কোনো কর্ম কিন্তু ছিল না, নিজে কোনো চাকরি করে নাই, নিজে কোনো ব্যবসা করে নাই, নিজে কোনো চারানা পয়সা উপার্জন করে নাই উনি ওনার জীবনে, এমনকি চারানা পয়সা আত্মসাৎ করে নাই। তার মানে কর্মভাবে শনির দৃষ্টি, আবার কর্মপতি নিধন স্থানে। এটা একটু বোঝার চেষ্টা করেন, এটা বুঝতে গেলে অবশ্যই কঠিন শখ, তো এই কঠিন শখ, মানে এই শখের কারিকুলাম বুঝতে গেলে আরো একটু ক্লাস করে এসে তারপরে আমাদের বুঝতে হবে। কিন্তু দশমে দেখেন রাহু, রবি এবং বুধ, বুধকে নিষ্ক্রিয় করে দিয়েছে, রবিকেও কিন্তু নিষ্ক্রিয় করে দিয়েছে রাহু যুক্ত থেকে, সেখানে আবার শনির তৃতীয় দৃষ্টি। তো এখানে বুধ হচ্ছে তৃতীয় ষষ্ঠপতি, রবিটা পঞ্চমপতি। তাহলে পঞ্চমপতি হিসাবে বিদ্যাপতি বা কর্ম, বিদ্যা হবে তবেই তো কর্ম হবে। লেখাপড়া শিখবো আমরা, একটা কিছু করব, তবেই না তো কর্ম করব। তো সে বিদ্যাপতি গিয়ে রাহু মানে যুক্ত হয়েছে, এদিকে তৃতীয় ষষ্ঠপতিও কিন্তু রাহু যুক্ত হয়েছে, তার উপর শনির দৃষ্টি পড়েছে। তো ওনার কর্ম থাকবে কি করে? তো আজকের দিনে দেখুন সেই কর্মভাব কোথায় আছে? এই যে কর্মভাব বুধ, দেখেন রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে, দেখেছেন? দেখেন পড়েছে। জি স্যার, একদম। তো এই যে এখানে রবি যেমন পাপস্থ হয়েছে, বুধ যেমন পাপস্থ হয়েছে, এখানে আজকের গোচর প্ল্যানেটেও কিন্তু রবি শনি দ্বারা দৃষ্ট হয়ে পাপস্থ, আবার বুধ কিন্তু রাহু দ্বারা দৃষ্ট হয়ে সেও নিঃস্ব। তো এই নেতাজি সুভাষচন্দ্র বোসের প্ল্যানেটেও কিন্তু রবি বুধ একেবারে কর্মভাবে গিয়ে নিঃস্ব হয়ে গেছে। আবার এখানে কর্মপতি কর্মভাবে থাকার সত্ত্বেও সে কিন্তু কোনো আজকে কোনো কর্ম নেই। আমাদের কর্ম আর কি থাকবে? আপনাদের থাকতে পারে, আমাদের আর কি কর্ম থাকবে? তো আপনাদের হয়তো শিক্ষা কর্ম থাকতে পারে, কিন্তু আমার কি কর্ম থাকবে? হ্যাঁ, আমারও কর্ম, আমার দায়িত্ব এটা, তাই থাকতে পারে। কিন্তু সে নিষ্ফল কর্ম, আজকের কর্ম কি আমাকে অর্থ দেবে নাকি? প্রেসিডেন্ট স্যার যদি দিয়ে দেয় তাহলে হয়তো দিতে পারে। স্যার আজকে যে কর্মটা করবেন সেটা হচ্ছে আপনার নিষ্কাম কর্ম স্যার, জ্ঞান বিলিয়ে দেওয়া। হ্যাঁ, এটা সাকাম কর্ম নয়, তবে কর্মফল তো অবশ্যই আছে, কোনো না কোনো দিক থেকে মহান সৃষ্টিকর্তা তো দিবেনই। তো ইনাকে তো দিয়েছেন, ইনি অপরের জন্য করেছেন, তাই তো উনি মহান। নেতাজি সুভাষ বোসের নেতাজির ডাকে দিল্লি চলো, তারপরে হচ্ছে নেতাজি, আমি নেতাজি সুভাষ বলছি, তারপরে হচ্ছে সুভাষ ঘরে ফেরেনি, এইরকম যে সুভাষের যে বইগুলো পাওয়া যায়, দুই একটা বই পড়লে বুঝতে পারবেন যে আসলে কেমন লিখেছেন। বিশেষ করে রাহুল সাংকীর্তন যে সুভাষ ঘরে ফেরেনি, এটা যে কি লিখেছেন, তো আসলে না পড়লে এর মহিমা বলা যাবে না, আর মহিমা মুখে বলে শেষ করা যাবে না। তো আপনারা যদি সম্ভব হয় তো নেতাজি সুভাষচন্দ্রের এই জীবনী বা সুভাষচন্দ্রের যে এই আমি সুভাষ বলছি, সুভাষ ঘরে ঘরে ফেরেনি, এই যে গ্রন্থগুলো, রাহুল সাংকীর্তনের লেখা যে বইগুলো, উনি তো নিঃসন্দেহে রাহুল সাংকীর্তনের একমাত্র ভোলগা থেকে গঙ্গা যদি পড়েন, তো ভোলগা থেকে গঙ্গা পর্যন্ত যাওয়ার যেতে যেতে উনি রাস্তায় একটা সূচের ছিদ্র পড়েছে কিনা তাও পর্যন্ত দেখেছেন। তাহলে আর দেখেনি কি? ভোলগা থেকে গঙ্গা পর্যন্ত যেতে যেতে উনি যা ব্যাখ্যা দিয়েছেন ওই বইতে, তো ওই একটি গ্রন্থ পড়লে বোঝা যাবে যে উনি কতটা খুঁটিনাটি লেখক। তো উনার লেখা সুভাষ ঘরে ফেরেনি, প্রয়োজন হলে পড়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে জীবনী কোথায়। তো এখানে দেখুন শনি
আজকে শনি পঞ্চমে, এখানে ওনার শনি কিন্তু অষ্টমে কর্ম এবং আয়পতি। তো শনিটা অষ্টম ভাবে থেকে শনির কিন্তু নিধনত্ব দোষ সে নষ্ট করেছে এবং কর্মভাবে তার নিজ গৃহে দৃষ্টি দেওয়ার কারণে তার কোনো কর্মই কিন্তু মানে সাকাম কর্ম ছিল না। আজকের প্ল্যানেটেও কিন্তু সেই কর্মভাবে রাহুর দৃষ্টি পড়ায় সাকাম কর্ম নেই। এমনকি আয় ভাবে শনির দৃষ্টি পড়ার কারণে আয় উপার্জন নেই। ওনার প্ল্যানেটেও কিন্তু এই আয় ভাবে শুক্র, শুক্র ধনপতি এবং সপ্তমপতি সে আয় ভাবে, আর আয়পতি শনি তো অষ্টমে, আয়পতি শনি তো অষ্টমে, তো আয় উপার্জন ওনাকে করাবে কি? যে কর্মের মাধ্যমে জয়ন্তদেব মনে হয় বুঝতে পারছেন বিষয়টা বেশি। স্যার আমি একটু বলি স্যার। হ্যাঁ বলেন। ওনার এই অষ্টমপতি শনি স্যার ওনাকে যোগী করেছে, এবং ওনার যে এই স্বদেশীদের প্রতি ইংরেজদের যে অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে ওনাকে ন্যায় পালন করে তুলেছে স্যার। আর এই শনি স্যার ওনাকে দুর্ঘটনা থেকে বাঁচিয়েছে, যেটা আপনি বলছেন স্যার, ওই যে প্লেন থেকে কখন নেমে গেছে, এটা স্যার শনির প্রভাবেই নেমেছে, এটা আমার মনে হচ্ছে স্যার। শনি ওনাকে দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দিয়েছে। এর আগে স্যার আমি আপনাকে ভিডিওতে দেখেছিলাম, আপনি শনি বলেছিলেন যে শনি মারবে না, কিন্তু শনি অনেকটা জোড়াসাপের মতো ঝুলিয়ে রাখবে। ওনাকে শনি মারেনি, ওনাকে মহাযোগী করেছে, যেটা এটা কথিত আছে যে উনি শেষ পর্যন্ত মানে যোগী হিসেবে বা সাধক হিসেবে সমগ্র ভারতবর্ষ ঘুরে বেরিয়েছেন। আর এই শনি কি স্যার, আমার প্রশ্নটা স্যার, এই শনি কি ওনাকে ওই ওনার মৃত্যু যে তারিখটা এটাকে পাইনি, এটা কি এই শনির প্রভাবে হয়েছে স্যার? না না, কেতুর প্রভাবে, কেতুর সঙ্গে শনি সম্পৃক্ত আছে, শনির কিছু সম্পৃক্ততা আছে। একমাত্র কেতু তার মূল মুখ্য ভূমিকায়, আর হচ্ছে কেতুই তাকে লুকাতে সহযোগিতা করেছে, বন্ধুভাবস্থ কেতু। আর চতুর্থপতি চন্দ্রটা যে দেখেন ষষ্ঠে, কিন্তু এই যে ষষ্ঠে ব্যাধি স্থানে, গোপন আজকে স্থানে। যে স্যার দুটো প্ল্যানেট স্যার, আমি শুক্রের ব্যাপারে যেখানে আটকে গেছিলাম, যে শুক্র তো স্যার প্রশান্তির কারক। আজকে তার উপরে বৃহস্পতি দৃষ্টি পড়াতে স্যার, আজকে শনির 12 মাসে মিলিয়ে শনির তারিখ হওয়ার সত্ত্বেও স্যার আজকে আমরা প্রশান্তির সহিত ক্লাসটা করতে পারতেছি স্যার। আমার মনে হয় এটা স্যার। শুক্রের উপর বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে, আর এই শুক্রটা দ্বাদশে ব্যস্ত হওয়ার কারণে, শুক্রটা দ্বাদশে ব্যস্ত হয়ে একেতে দুর্বল হয়ে গেছে, আর বৃহস্পতির দৃষ্টিতে সে চুপসে গেছে। এই কারণে শান্তিতে ক্লাসটা করতে পারতেছি। এত শান্তির ক্লাস কিন্তু আগে কখনোই হয়নি, এটা কিন্তু আজকেই হচ্ছে। আর তাছাড়া বুদ্ধির দেবতা বুধ আজকে কিন্তু একেবারে সমস্ত মস্তিষ্ককে খুলে দিয়েছে। তো এই দুটি প্ল্যানেটের ভিতর দেখুন কত অদ্ভুত মিল। এখানে চতুর্থপতি চন্দ্র ষষ্ঠে বসে আছে, আর এখানে দেখুন চন্দ্র চতুর্থে বসেই আছে। এখানে চতুর্থপতি চন্দ্র, আর ওখানে চন্দ্রটা চতুর্থে বসে আছে, দেখেছেন? এবং চন্দ্রের উপর কিন্তু কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, দেখেন বুধের দৃষ্টি আছে, কিন্তু আর কোনো চন্দ্রের উপর কিন্তু কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই। বৃহস্পতি শনি কারো দৃষ্টি নেই, মঙ্গলেরও দৃষ্টি নেই, কারো দৃষ্টি নেই, দেখেন। তো এই যে চন্দ্র, অর্থাৎ চন্দ্র যে গ্রহ মাতা মাতৃমূর্তির মমত্ব বা ছায়া দিয়ে যে বাঁচাবে, ইনার প্ল্যানেটের চতুর্থপতি চন্দ্র, সেই চন্দ্র ষষ্ঠ ভাবে বুধের গৃহে বসে আছে। এখানেও কিন্তু কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই। আছে চন্দ্রের পরে কোনো পাপ গ্রহের দৃষ্টি আছে? দেখেন তো। ও রাহুর দৃষ্টি আছে, চন্দ্রের উপর রাহুর পঞ্চম দৃষ্টি কিন্তু আছে। তো রাহুর পঞ্চম দৃষ্টিতে কি করছে এখানে? চন্দ্রের উপর চতুর্থপতি ষষ্ঠে বসে আছে ব্যাধি স্থানে। তো ষষ্ঠে ব্যাধি স্থানে বসে আছে, তার উপর রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে। তো ব্যাধি পীড়ার প্রবণতা বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে শিরাজনিত রোগ বা বাতের রোগ দিতে পারে। কিন্তু উনি এত বড় হৃষ্টপুষ্ট মানুষ, পুত্র। একটু মিউট করেন জাহিদ হাসান সাহেব, একটু মিউট করুন। আর নিরাপদ রায় আপনাকে দেখা যায়নি কেন? আপনার তো ফেসই দেখতে পারলাম না। নিরাপদ রায়, আপনি ক্লাস করছেন নাকি লাইনে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করছেন? তো দেখেন এই যে বাড়িয়ে দিতে পারে, কিন্তু উনার মতো লোক, উনাকে জন্ম থেকে যেমন দেখা গেছে, যতদিন দেখা গেছে ততদিনের যত ছবি পাওয়া গেছে সব একরকমই দেখা গেছে। তো এখানে চন্দ্রটা বুধের ঘরে, বুধ তৃতীয় এবং ষষ্ঠপতি, বুধটাকেও যেমন দুর্বল করেছে, তেমনি চন্দ্রটাকেও কিন্তু রাহু দৃষ্টি দিয়ে দুর্বল করে ফেলেছে। তাহলে বুধের তার কিছু
ত্রুটি বিচ্যুতি থাকবে, বুদগণ্ঠিত কিছু রোগ ব্যাধি থাকবে এবং কিছু বুদ্ধি বংশতা অবশ্যই উনার থাকবে। যদি না থাকবে তাহলে এত বড় যোদ্ধা এইভাবে পরাজয় বরণ করলেন কেন? যোদ্ধারা তো পরাজয় বরণ করেন না, এমন ইতিহাস তো থাকে না। যোদ্ধারা তো সবসময় সম্মুখ সমরে যুদ্ধ করবেন। অর্জুন যুদ্ধ করতে চায়নি, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে দেখিয়েছে যে দেখো তুমি শুধু নিমিত্তের ভাগী হও, আমি সবাইকে মেরে দিয়েছি। আরে তুমি শুধু ধনুকটা ধরো, তুমি ধনুকটা ধরে টান মারো, দেখো ও সব মরা, ওই দেখো সব মরা, সব মেরে ফেলেছে। স্যার সুভাষ পরাজয় বরণ করেননি স্যার। হ্যাঁ, কি করেছে তাহলে? স্যার উনি আসলে যখন দেখলেন যে এই রাজনীতি, উনি অ্যাকচুয়ালি যে রাজনীতি করতে চান, যার কারণে তিনি এই বাহিনীতে যোগ দিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে উনার চিন্তাধারার সাথে রাজনীতিটা যাচ্ছে না। উনি যেভাবে ফেয়ারলি চাচ্ছেন রাজনীতিটা, ঠিক দেখলেন যে জঘন্য। পরে উনি কিন্তু রাজনীতি জগৎটাকে ছেড়ে, ওই যে আমরা যে উনার মৃত্যু তারিখ অ্যাকচুয়ালি পান না, উনার গুমনামি, উনার জীবনধারা একটা গুমনামি ফিল্ম করা হয়েছে ভারতী বাংলাতে। তো সেটার মধ্যে তারা এটা দেখিয়েছে স্যার যে আসলে উনি এই জঘন্য রাজনীতিটাকে বাদ দিয়ে পরে ওই নিজেকে সংসার থেকে আড়াল করে সাধু সন্ন্যাসীর জীবন বেছে নিলেন, কারণ দেখলেন যে উনার চিন্তাধারার সাথে রাজনীতিটা যায় না। হ্যাঁ, মহান আত্মা তৈরি করতে চাইলেন। এই মহান আত্মা তৈরি করালো কে? মানে চন্দ্রটা এখানে পঞ্চমে দেখুন বৃহস্পতি বসে আছে, পঞ্চমে বৃহস্পতি বসে আছে, আর পঞ্চমপতি রবিটা তো যে ওখানে দুর্বল করে দিয়েছে। এই বুদ্ধিটা কি ওনাকে নিজে নিল, না ওনাকে বুদ্ধিটা কেউ দিল? তাছাড়া দেখুন তৃতীয় এবং ষষ্ঠপতি ভাই বোনের ভিতরে, সে তৃতীয় এবং ষষ্ঠপতি বুধ, সে দশমে রাহু যুক্ত হয়ে অবস্থান করছে, রাহুর অভিযুক্ত হয়ে। তাহলে ভাই বোনের মধ্যে সে ধনী, জননন্দিত, প্রতিষ্ঠিত হবে। কোনো কর্ম করে নাই, ব্যবসা করে নাই, কোনো কিছু করে নাই, অথচ সে নেতাজি সুভাষ বোসের বাড়ি, সেইটাই কিন্তু সবচেয়ে বড় বাড়ি। ওনার ভাই বোনদের বাড়ি তো, কারো বাড়ি তো এত বড় হয়নি। তো এটাই বা কিভাবে হয়েছে? তো এই যে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়াল শক্তি, সবকিছু কিন্তু এখানে শনি দিয়েছে। স্যার আপনি প্রথমে একদিন একটা ক্লাসে বলছিলেন যে শনি হচ্ছে জ্যোতিষ বা আধ্যাত্মিকতার কারক, এবং স্যার একটা বিষয়, শনি অষ্টমে বসে আছে, এখানে পূর্বজন্ম এবং আধ্যাত্মিকতার সব থেকে মূল ইম্পর্টেন্স বোঝা যায় স্যার। এবং সে তৃতীয় দৃষ্টিটা দশম গৃহে দিয়েছে। তো সেক্ষেত্রে স্যার উনি যখন রাজনীতিতে কোনো পারদর্শিতা দেখাতে পারেননি, উনি দশমে যেহেতু রবি আছেন স্যার, উনি উনার যে স্যার স্মরণ শক্তি এবং উনার যে কর্ম, সেটা স্যার গোটা বিশ্বের জন্য ছেড়ে গিয়েছেন এবং বলছেন যে তোমরা আমাকে ফলো করো, তাহলে প্রত্যেকটা নিয়ত স্বামী বিবেকানন্দের সৃষ্টি হবে। যার কারণে তিনি সন্ন্যাস নিয়েছে, পরবর্তীতে হাইড হয়ে গিয়েছে কেতুর কারণে। এই পঞ্চমপতি মানে বিদ্যাপতি তো তার ঘরে, ওই যে এইবার আসতে হবে যে এক সংখ্যা যে কোলের ভিতর শূন্যকে নিয়েছে, অর্থাৎ এই যে শনি তার তৃতীয় দৃষ্টি দিয়েছে, এই কথাটাই জয়ন্ত দেবের কাছ থেকে আমি আশা করেছিলাম। যে শনি, যে বারবার আমি বলছি যে শনি অষ্টমে নিধন স্থানে থেকে তার নিজ গৃহে তৃতীয় দৃষ্টি দিয়েছে। কৌশলটা কিন্তু এখানে, হ্যাঁ স্যার, কৌশলটা কিন্তু এইখানে যে দৃষ্টি দিয়ে পঞ্চমপতি তো তার নিজ গৃহে, এখানে দৃষ্টি দিয়ে তাকে কষে দেয়নি, তার মানে 12টা বাজায় দেয়নি বা তাকে ছেঁচে দেয়নি। যেমন আমরা আদা ছেঁচি রান্না করার সময়, আদা ছেঁচে বা থেতলে দেই, বা আমরা চুই জাল দিয়ে তরকারিতে সেটা একটু থেতলে দিই যে চুইয়ের ঘ্রাণটা যাতে বের হয়। তো এই শনি দৃষ্টি দিয়ে কিন্তু থেতলে দেয়নি, তার ঘরে কোলের মধ্যে নিয়েছে। যেমন আমরা এক সংখ্যার সাথে শূন্য কোলের ভিতর নিলে খালি টাকা বাড়িয়েছে, খালি বেড়েছে। অর্থাৎ এই দৃষ্টিটা। হ্যাঁ বলেন। হ্যাঁ, ও স্যার আমি বলছিলাম কি যে আমরা তো মোটামুটি আজকে ধরেন 16 জন পার্টিসিপেন্ট আছি এখানে। স্যার আমি আমার ক্ষেত্র থেকে যেটা আমি উপলব্ধি করছি যে আমরা যে এই যে আমাদের প্ল্যানেটের মধ্যে স্যার যে ধরেন ওই যে গ্রহের অবস্থান অনুযায়ী দৃষ্টিটা পেয়েছি, আমরা একটা ক্লাসের মধ্যে দৃষ্টিটা পেয়েছি, কিন্তু কোন গ্রহ প্ল্যানেটের কোন অবস্থানে থাকলে কি ফল দেয় স্যার, এটা মনে হয় মানে ক্লিয়ার না হওয়া পর্যন্ত অ্যাকচুয়ালি প্ল্যানেটটা আমরা সবাই বুঝবো না। তো এই জিনিসটা ক্লিয়ার করতে পারলে স্যার মনে হয় ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু আমাদের দুইজন স্যার অলরেডি রেডি আছেন, কিন্তু আমরা এদিকে আগায় যাচ্ছি বেশি, আমরা আমাদের গতিটা একটু বেড়ে গেছে। কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে এসকে ঘোষ স্যার আছেন, আর ওদিকে আমার শ্রদ্ধেয় গুরুজি বা আমাদের প্রিন্সিপাল স্যার আছেন। এই দুইজনের গতির থেকে আমরা এগিয়ে যাচ্ছি। তো ধরেন ইনরাই কিন্তু আসবেন যে প্ল্যানেটে কে গ্রহ নিজ গৃহে, কে শক্তিশালী, কে তুঙ্গস্থ, কে নিচস্থ,
কে কোথায় দৃষ্টি দিলে কেমন হয়। তো হ্যাঁ উনাদের স্যার, এটা গতির সাথে আমরা দৌড়ে পারছি না, এই জন্য আমি বলছি যে এত বড় কঠিন প্ল্যানেট এটা কিন্তু এত সহজে অনুধাবন করার মতো আমরা সেই পর্যায়ে যাইনি। তো এটা যদি আর 2 মাস পরে পড়তো এই ক্লাসটা, তাহলে সবাই আনন্দে একটা মজা করা যেত। তো দেখুন, এই যে দশমে দৃষ্টি দিয়েছে, অর্থাৎ রাহুর কুপ্রভাবটা কিন্তু নষ্ট করেছে। রাহুর কুপ্রভাব এই শনি দৃষ্টি দিয়ে নষ্ট করেছে। ইভেন কি রবি বুধকে যে নষ্ট করেছিল রাহু, সেইটাকে কোলের ভিতর নিয়ে রবির জ্ঞান গরিমা এসে সূর্যের মতো উদিত হয়েছে। আর তখর বুদ্ধিমত্তা বিচক্ষণতা নিয়ে সেই তৃতীয় ষষ্ঠ পতিত্ব দোষ নষ্ট করে ভাই বোনের মধ্যে সেই হয়েছে জগৎ খ্যাত, সেই হয়েছেন মহান। তাই তো উনি নিজের জন্য করেননি, করেছেন পরের জন্য। এই কর্মভাবে নিজের কোলের ভিতর রাহু রবি বুধকে নিয়েছে শনি দৃষ্টি দিয়ে। এখানে এই শনির দৃষ্টিটা অশুভ দৃষ্টি নয়। আর শনিটা তো কর্ম এবং আয়পতি, সে তো অষ্টমে নিধন স্থানে দুর্বল শনি। তো দুর্বল শনি, সে দুর্বল শনি যেহেতু দুর্বল মানুষ, সে খাড়াতে কোপ না মেরে করেছে কি, কোলের ভিতর নিয়েছে। স্যার এখানে আরেকটা কথা আছে স্যার। হ্যাঁ স্যার আর একটু বলি স্যার, হ্যাঁ যেমন স্যার ওই সময় উনি কিন্তু স্যার এই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন সহযোগিতা নেওয়ার জন্য। একটা মিথ আছে স্যার যে ওই জার্মানির হিটলার ওনার মিত্র ছিলেন, এবং রাশিয়ার তৎকালীন চার্লিন না কি জানেন একজন ছিল, উনিও সুভাষজির মিত্র ছিলেন। উনি তাদের দুজনের কাছে সহযোগিতা নেওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু হিটলার তার মধ্যে আমেরিকান বাহিনীর কাছে পরাজিত হয়ে যায়। আর ওই রাশিয়ার ইয়ের কাছ থেকে, স্টালিনের কাছ থেকে উনি সহযোগিতাটা পাননি। যে কারণে আমরা এখানে যে দশমে যে রবিকে রাহু গ্রাস করেছে, আমার মনে হয় এই সহযোগিতা কর্মের ক্ষেত্রে ওনার আজাদিন্দু ফোর্সের ক্ষেত্রে যে সহযোগিতাটা উনি পাননি, রাহুল গ্রাসের কারণে সেই সহযোগিতা পাননি। আর এর জন্যই স্যার ওনার আজাদিন্দু ফোর্স যুদ্ধে জয়লাভ করতে পারেন। হ্যাঁ, এটাও সঠিক, এটাও সঠিক, ওটা পাননি। কিন্তু ওইটা পাননি বিধায় যে উনি মহান হননি তাও কিন্তু না। তারপরে না স্যার, মহানুভব না স্যার, আমি বলছি স্যার এটা তো স্যার কর্মভাব স্যার। হুম। ওনার কর্মটা ছিল স্যার এই যুদ্ধ। হ্যাঁ। এই যুদ্ধে যে স্যার জয় লাভ করতে পারেননি, কর্মের সহযোগিতার যেটা উনি পাওয়ার পাইতেছিলেন কিন্তু সেটা পাননি। আমি সেটা রাহুল গ্রাস হয়েছে কিনা সেটা বোঝার জন্য বলছি স্যার। অসংখ্য স্যার ধন্যবাদ। তাও দেখছেন, স্যার এই পর্যায়ে আপনারা যখন আসতে পারবেন তখন না এইসব ক্লাসে মজা পাওয়া যাবে। এর স্যার আগে জয়ন্তদার, হ্যাঁ বলো। আমাদের শ্রদ্ধেয় জয়ন্তদার কথা থেকে স্যার আমি এটা বুঝতে পারি যে মকরে বুধাতীত যোগটা রাহু বা শনি দৃষ্টির কারণে সেটা বিনষ্ট হয়েছে। না না, রাহুর জ্যোতির কারণে বিনষ্ট হয়নি। রাহুর জ্যোতির কারণে কিন্তু মানে সরি, বুধাদিত্য যোগের কোন শুভ প্রভাব, মানে শুভ প্রভাব নিশ্চিত সে নষ্ট করেছে, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। এখানে কিন্তু বুধাদিত্য যোগকে শক্তিশালী করেছে রাহু যুক্ত থেকে, এমন কোন সূত্র কিন্তু দুনিয়ার বুকে নেই। এটা অবশ্যই নষ্ট করেছে। কিন্তু শনি বেটা যে করেছে কি, ও সবাইকে, শনি তো গ্রহদের রাজা, শনি মহারাজ, মহারাজ করেছে কি, রাহুকে বলেছে যে এই তুই মাথাটা ঠান্ডা কর, চুপ করে বয়, আমার এই বাম হাঁটুর পরে এখানে বাম কোলে বয়। আর রবি আর বুধকে ডান কোলে নিয়ে বসছে, বসে ওদের এই চারজনে মিলে মিত্রতা তৈরি করে তারপরে শুরু করেছে, যেটা দিয়েছে কর্মফল তার। সেই সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি বুদ্ধিমত্তা সবই। তো রাহুকে মাথা চাপড়া দিয়ে বসায় দিয়েছে যে চুপ করে বসে থাক আমার হাঁটুর পরে, নড়বি চড়বি না। বুঝতে পেরেছেন? আর এদের বলে নিয়ে এদেরকে কাজে লাগিয়ে তারপরে উনি মহান হয়েছে। এই বিষয়টা হচ্ছে এই। তো আজকের প্ল্যানেটেও কিন্তু শনি সেই পঞ্চম ভাবে, সে কিন্তু একাদশে দেখেন রবিকে দৃষ্টি দিয়ে, এই রবিকে দৃষ্টি দিয়ে দ্বাদশ পতিত্ব দোষ মানে ব্যয়ের প্রবণতা কমিয়েছে। এখানে কিন্তু রবিকে নিঃস্ব করে দেয়নি, তার আয় ভাবকে নিঃস্ব করে দেয়নি। রবি কিন্তু তার মিত্র ঘরে আছে। তো আয় উপার্জনের পথকে যদিও কমিয়ে দিয়েছে, নিঃস্ব করে দিয়েছে এটা কিন্তু আমি বলিনি, কমিয়ে দিয়েছে, কিন্তু ব্যয়ের প্রবণতা নিশ্চিত 10 গুণ বেশি কমিয়েছে। তাহলে আমাদের প্রকৃতপক্ষে লাভ করাইছে না? জি স্যার। এইটা আর আজকে আমার এমডি কিনতে 500 টাকা খরচ হয়ে গেল। এমবি কিনতে 500 টাকা খরচ হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। তো এই 500 টাকায় আপনাকে দেখা যাচ্ছে 5000 টাকার কোনো জিনিস হয়তো দিয়ে দিবে। তো 500 টাকা এমবি কিনতে খরচ হয়েছে। প্রথমেই কিন্তু বলেছি আমরা কেউ মদ খেয়ে নষ্ট করিনি বা জুয়া খেলে নষ্ট করিনি। এমবি কিনেছি এটা কিন্তু আমি ক্লাস করার জন্য, আমার কাজের জন্য, কিছু জানার জন্য। দেখবেন এই শনি আপনাকে ভালো কিছু, নতুন কিছু, এই এমবিতে দেখা গেল আপনি এমন কিছু দেখবেন অনলাইনে যা আপনি আগে কখনো দেখেননি।
এমন কিছু করে দিতে পারে। স্যার স্যার আজকে কিন্তু স্যার এই আমাদের আইপতি চন্দ্র স্যার চতুর্থ করে বসে আমাদের গৃহস্থক অর্থাৎ আমাদের বিএনএস একাডেমির যে গৃহস্থকটা এটাকে স্যার বাড়িয়ে দিয়েছে স্যার। আইপতি চন্দ্র আইপতি চতুর্থে চন্দ্র স্যার থেকে আমাদের বিএনএস একাডেমির শান্তি যে গৃহস্থকটা স্যার, এটা তো স্যার একটা গৃহ আমাদের জন্য স্যার। হ্যাঁ, এই এটা গৃহস্থকটা বৃহস্পতির স্যার বাড়িয়ে গৃহে বসে দিয়েছে। আছে, বৃহস্পতির গৃহে বসে আছে, কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, বুদ্ধি দেবতা বুধের দৃষ্টি আছে, অবশ্যই এটা শুভযোগ করেছে। হ্যাঁ স্যার। এবং এখানেও তো চতুর্থ গৃহে কেতু বসে আছে, আর চতুর্থপতি চন্দ্র, তার যে চতুর্থপতি তো যে দোষ, রাহুর যে দোষ, এই দোষটাও কিন্তু খন্ডিয়েছে। এখানে যেমন রবির আয়ভাবকে কমিয়েছে, ব্যয়ভাবকে একেবারে মানে স্তব্ধ করে দিয়েছে। তো এখানেও কিন্তু দেখেন চতুর্থপতি ষষ্ঠে বসে আছে, তার যে ষষ্ঠপতিত্ব দোষ এটা কিন্তু নষ্ট করেছে। অর্থাৎ চতুর্থপতির যে অশুভ দোষ ষষ্ঠে থাকার জন্য অশুভ দোষটা কিন্তু নষ্ট করেছে এখানে। অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে বিষে বিষ ক্ষয় হয়, নেগেটিভে নেগেটিভে পজিটিভ হয়। তো এই স্যার সেটা কি রাহুর দৃষ্টির কারণে হয়েছে স্যার? সেটা কি রাহুর দৃষ্টির কারণে হয়েছে স্যার? রাহুর দৃষ্টির কারণে, রাহুর দৃষ্টির কারণে ষষ্ঠপতিত্ব দোষ বা ষষ্ঠপতি যে রাহুযুক্ত আর ষষ্ঠ যে চন্দ্র বসে আছে, এই ষষ্ঠ পতির দোষ আর ষষ্ঠ স্থানে গ্রহের দোষ এটাকে দূর করেছে। বুঝতে পেরেছেন এবার? ষষ্ঠ স্যার, পতি হিসাবে তাহলে যেটা- ষষ্ঠ, এই দেখেন তিনটে ঘর সবসময় মনে রাখতে হবে, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ, এই তিনটে ঘর তো খারাপ। হ্যাঁ স্যার। তো খারাপকে যদি আরো খারাপ করা হয়, কখনো কখনো মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর কখনো কখনো ওই খারাপ করার কারণে আরো খারাপ হয়। তো এই জায়গায় আজকের দিনের গোচর প্ল্যানেট এবং এই যে জন্ম প্ল্যানেট দুটির মধ্যে কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। এইবার আমরা মূল তারিখটাকে একটু যোগ করে দেখি তো, 3 2 5 আর 1 6 7 8 7 15 25 24 24 আর 7 31 সমান 4। এই 4 এর সাথে শনিবারের 8 যোগ করেন, 8 আর 4 12, দেখেন তো সমান বৃহস্পতি 3 স্যার। দেখছেন? দেখেন খেলাটা দেখেন, বৃহস্পতি তো জন্ম তারিখে উনি বুধের তারিখে জন্মগ্রহণ করেছেন, ওনার সালে মাসে বারে মিলে বৃহস্পতি, উনি কেন মহান হবেন না? আর বৃহস্পতি পঞ্চমী কেন হবেন না? এই গুণটাই কিন্তু ওনাকে প্রতিষ্ঠা দিয়েছে। দুপুর 12টায় জন্মগ্রহণ করেছেন, সে টাইমটাকে যদি ধরা হয় তাহলে 3 6 3 9 9 আর 5 14 4 আর 1 5। দেখুন এই টাইমটাও কিন্তু যোগ করলে আমাদের বুধের সেই টাইম চলে আসতেছে। বৃহস্পতির টাইম আমরা যে মিনিট ঘন্টা মিনিট সেকেন্ড পেলাম, তাকে যোগ করলে আবার বুধ আসতেছে, বৃহস্পতি এবং বুধ। তো বৃহস্পতি সেই জ্ঞান গরিমার দেবতা বা দেবতাদের গুরু, এর ব্যাখ্যা তো আর প্রয়োজন নেই যে বৃহস্পতি কি করতে পারে মানুষকে। তো আজকের ক্লাস হচ্ছে বুধ সেই 23 তারিখে জন্ম, যে সময়টা পেলাম জন্ম সময়, তার মধ্যেও কিন্তু বুধ। আবার আমি বলেছিলাম কয়টা টাইমের ক্লাস নিতে জানো, তখন 9টা কত বাজে? 9টা 41 বলেছিলাম আমি মুখে, মনে হয় সম্ভবত, নাকি? যে এখন 9টা 41 বাজে, টাইমটা প্ল্যানেটটা বের করুন, কত বলছিলাম? গোচর প্ল্যানেট 9টা 51 হ্যাঁ 9টা 51 ও 51 41, তাহলে 9 আর 6 15, 9 আর 6 15 মানে 9টা 51 মানে এই 9টা 51 মানে 9 6 15 মিলে শুক্র, ওই যে বারে শুক্র, আর 2 শুক্র মিললেই তো সেই বৃহস্পতি চলে আসবে। অর্থাৎ শুক্র কিন্তু, শুক্রকে দেখুন মঙ্গল বুধ রবি এই মিলে শুক্র জন্ম হয়েছে। তো মঙ্গলের সঙ্গে বুধ রবি এর কারো শত্রুতা আছে নাকি? রবি বুধ মঙ্গল এর সঙ্গে কি শুক্রের শত্রুতা আছে? স্যার অবশ্যই আছে স্যার। হ্যাঁ, শুক্রের সঙ্গে কার শত্রুতা আছে? স্যার রবির আছে স্যার। রবির আছে। বৃহস্পতি তো রবির আছে এখানে, মঙ্গল আর বুধ দুইজনের কিন্তু নেই, একজনের শত্রুতা আছে। তাহলে এই যে শুক্রটা, এটা শুভ শুক্র আসবে না? হ্যাঁ স্যার। তাহলে আজকের বারটাকে অবশ্যই শুভ বলা যাবে, বা আজকের ক্লাসটা অবশ্যই শুভ বলা যাবে। তা না হলে এই রকম প্ল্যানেট কিন্তু আজকে আসতো না। আমরা হিটলারকে নিয়ে গুতগুতি করতাম, অবশ্য শ্রীমতী ইন্দিরা গান্ধী তার তুলনা নেই, কিন্তু আমরা হিটলারকে বেছে নিতাম। হ্যাঁ বলেন। ও স্যার, আজকে আপনার শিক্ষার্থী কয়জন জানেন? জানি না 1 আর 4 14 জন। 14 জন। 14 জন?
হ্যাঁ, সরি, তাইলে 5 5 তাইলে 10, 17 জন স্যার মোটামুটি। 3 5 15 16 17, 17 জনের মধ্যে 3 জন বাদ, একজন হচ্ছে, হ্যাঁ 3 জন বাদ, 14 জন। হ্যাঁ তার মানে 14 জন, 4 আর 5, মানে একজন হচ্ছে আমাদের হোস্ট আর আমাদের প্রেসিডেন্ট স্যার আর আমি, আমরা তো বাদ। তো এই দেখেন এই 14 জন, তাও কিন্তু 5। তো এই যে মিলনটা ঘটাবে, এই মিলনটাই কিন্তু এই প্ল্যানেট এইভাবে ঘটাবে। তো এবার বলেন আপনাদের আজকের ক্লাসের প্রশ্ন কি, কার কি প্রশ্ন? আমাদের সময় কিন্তু 23 মিনিট। স্যার আমার ওই প্রশ্নটাই ছিল স্যার, যে আমরা যদি অবস্থানে কার কি ফল এটা ক্লিয়ার হলে স্যার এই প্ল্যানেট গুলো ধরেন আমি প্ল্যানেটটা ক্লাস লেখেন, থেকে লেখেন। বোঝার পরে এবার লিখুন, জানি না ওই দিকের ক্লাস কত দূর আগাচ্ছে, আমরা একটু লিখে নিই। এবার লিখুন, সবাই খাতা কলম ধরুন। ওই ক্লাসে আমার যেতে হতো, কিন্তু আমি বলতে পারতেছি না, ওদিকে আগাচ্ছে না মনে হয়। দুটি ছক আঁকুন। এদিকে স্যার আমরা গ্রহদের অবস্থান সম্বন্ধে জানছি স্যার, কোন ভাবের কোন অবস্থায় এইটুকু পর্যন্ত আমরা জানছি স্যার। আমাদের সময় আছে এখনো 20 মিনিট। 20 মিনিট মানে অনেক কিছু। 20 মিনিটে চাইলে এখান থেকে আমরা চোখ বন্ধ করলে কিন্তু আমেরিকা বা গ্রিস থেকে ঘুরে আসতে পারি ম্যাডামের ওখান থেকে, কিন্তু চোখ খোলা রেখে যেতে পারি না। তো 20 মিনিটে দেখুন আমরা কি করতে পারি। এটা তো মেষ রাশির ঘর। এইবার টপাটপ আমাদের লিখতে হবে, মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। এই মঙ্গল যখন এ তো আসলে বড় ক্লাস হয়ে যাবে, তাহলে কি করে শেষ করব? আচ্ছা, 9টি গ্রহ কে কোথায় শক্তিশালী হবে লিখুন। প্রথম মঙ্গল হচ্ছে মেষ এবং বৃশ্চিক, এই দুটি তার নিজ গৃহ এবং শক্তিশালী হবে। 1 নম্বরে লেখেন মঙ্গল মেষ এবং বৃশ্চিকে শক্তিশালী হবে। সেই সঙ্গে দ্বিতীয় লিখুন মকরে শক্তিশালী হবে। সিরিয়াল অনুযায়ী লিখে যান, মেষ, দ্বিতীয় শক্তিশালী বৃশ্চিক, তৃতীয় হচ্ছে মকর, চতুর্থ হচ্ছে মিথুন। চারটি ঘর লেখেন। এবার বৃষ রাশি শুক্র, শুক্র শক্তিশালী হবে হচ্ছে, সর্বপ্রথম লেখেন বৃষ, তারপরে লেখেন তুলা, তারপর লেখেন মীন। স্যার এই লাইনটা আরেকবার স্যার। বৃষ রাশিতে রাশির অধিপতি শুক্র, এই শুক্র শক্তিশালী হবে, মানে শুক্র গ্রহ শক্তিশালী হবে প্রথম বৃষ রাশিতে, দ্বিতীয় হচ্ছে তুলা রাশিতে, তৃতীয় হচ্ছে মীন রাশিতে। একই সঙ্গে আপনারা যেখানে মঙ্গল লিখেছেন, মঙ্গলের অশুভ হবে একটু লিখে রাখেন যে কর্কটে, নিঃস্বস্ত হবে, ওটা তো আমরা জানি, ওটা লেখার দরকার নেই। আচ্ছা, মিথুনের বুধ, বুধ লেখেন। বুধ, বুধ যদি কখনো মিথুনে কন্যায়, মিথুন কন্যায় অবস্থান করে, মানে তার স্বগৃহে স্যার? হ্যাঁ স্বগৃহে, স্বগৃহ মূল ত্রিকোণ দুটোই কিন্তু এই এই জায়গায়, এর আর কোনো ঘর নেই। মিথুন কন্যায়, তুঙ্গও হয় কিন্তু কন্যায়, কন্যায় কিন্তু বুধ তুঙ্গও হবে কন্যায়, মূল ত্রিকোণও হবে কন্যায়, বিধায় এর আর কোনো ঘর নেই। বুধটা মিথুন এবং কন্যায় শক্তিশালী হবে। এইবার যোগের কারণে শক্তিশালী হবে মেষে বা সিংহে, সেটা তো পরে। এইবার লেখেন চন্দ্র, চন্দ্র কর্কট এবং বৃষ, এই দুটোতে শক্তিশালী হবে, কর্কট এবং বৃষ। তারপরে রবি, রবি শক্তিশালী হবে হচ্ছে সিংহ এবং মেষ। এবার হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি শক্তিশালী হবে হচ্ছে সর্বপ্রথম মীন, 2 নম্বর ধনু, 3 নম্বর কর্কট, মীন ধনু কর্কট। ঠিক আছে, মীন ধনু কর্কট।
এইবার মকরে হচ্ছে মানে শনি, এবার লেখেন শনি। শনি প্রথম শক্তিশালী হবে মকরে, দ্বিতীয় শক্তিশালী হবে কুম্ভে, 3 নাম্বার শক্তিশালী হবে তুলায়। 1 নাম্বার মকর, 2 নাম্বার হচ্ছে কুম্ভ, 3 নাম্বার তুলা। এই যেভাবে সিরিয়াল বলছি এই সিরিয়াল অনুযায়ী কিন্তু শক্তিশালী হবে। যেমন শুক্রের ক্ষেত্রে একটু দেখে আসেন যে বৃষ, তুলা, তারপরে মীন বলেছি। 1 নাম্বার শক্তিশালী হবে বৃষ, 2 নাম্বার তুলা, 3 নাম্বার মীন। এই শনির ক্ষেত্রে কিন্তু 1 নাম্বার মকর, 2 নাম্বার কুম্ভ, 3 নাম্বার হচ্ছে তুলা। এই সিরিয়াল অনুযায়ী হবে কিন্তু। তাহলে আর রাহু কেতু, এবার বাকি থাকলো রাহু। রাহু হচ্ছে আপনার মিথুনে 1 নাম্বার শক্তিশালী, বৃষে 2 নাম্বার। মিথুনে 1, বৃষে 2। আর কেতু, কেতু হচ্ছে বৃশ্চিকে 1, ধনুতে 2। ক্লিয়ার? এই কয়টা ঘরে কিন্তু এই রকম সিরিয়াল অনুযায়ী তারা শক্তিশালী হবে। এখানে একটু আপনাদের যদি বোঝার জন্য প্রয়োজন হয় তাহলে যেমন দেখুন মঙ্গলের প্রথম দিশি কিন্তু মেষ, দ্বিতীয় বৃশ্চিক, তৃতীয় হচ্ছে মকর। তো এইখানে বৃশ্চিক কেন প্রথম এলো না, মেষ কেন প্রথম এলো, এটা কিন্তু একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে। তো মেষের মঙ্গল হচ্ছে সব থেকে ক্রিয়েটিভ, আর বৃশ্চিকের মঙ্গল হচ্ছে রদ বদল করে। যে ব্যক্তি রদ বদল করে সে ব্যক্তির মধ্যে যার মন বদল হয় বা যে স্থান বদল করে, স্থান কান পাত্র ঘন ঘন যে বদল করে সে কিন্তু নড়ে চড়ে। আর যে স্টিল, যে মানে দাঁড়িয়ে থাকে সেই কিন্তু বেশি শক্তিশালী। টুইন টাওয়ার ধরেন দাঁড়িয়ে আছে বিশ্বের বুকে, বা ধরুন মালয়েশিয়ার ওইটাকে কি বলে, মালয়েশিয়ার ওই যে ডাবল বিল্ডিং 105 তলা, ওইটাকে পেট্রোনেস টাওয়ার। হ্যাঁ, পেট্রোনেস টাওয়ার। কি টাওয়ার? পেট্রোনেস। পেট্রোনেস। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ওই টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবি তুললে মনে হয় যেন টাওয়ারের 2 পাশে পা দিয়ে তুলেছি। অবশ্য আমিও ওখানে তুলে আসছি ওই সিস্টেম অনুযায়ী দেখে। যেমন ধরেন তাজমহল দেখতে গিয়ে ওই জায়গার ক্যামেরাম্যান বলে আরে তাজমহলের উপরে হাত দিছেন, সেভাবে ছবি তুলে দিই। দেখেন, তা ঠিকই এমন দূরত্বে এসে বাইরের গেটের বাইরে এসে দাঁড়িয়ে এমন জায়গা থেকে ওরা ক্যামেরা ধরবে যেন তাজমহলের উপরে আমি হাতটা ধরেছি, অথচ কোথায় তাজমহল আর আমরা কোথায়। কিন্তু এইগুলো ওই ওখানে গিয়ে তারপরে প্রথম মানে শিখেছিলাম যে এইভাবে ছবি তোলা যায় অ্যাঙ্গেলে। তো এই যে তারা অমর স্মৃতি স্থাপন করে দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে থাকাটা হচ্ছে মেষের মঙ্গল। সে যে অবস্থানে আছে সেখানে দাঁড়িয়ে থাকবে। এই জন্য মঙ্গল মেষে 1 নাম্বার শক্তিশালী হবে, বৃশ্চিকে একটু নড়বড়ে, আর মকরে হচ্ছে সে তুঙ্গস্থ। এইবার যে ঘরে তুঙ্গস্থ তার অপোজিট ঘর সবসময় গ্রহ নিচস্থ হবে। এইবার গ্রহরা শক্তিশালী হয় মূলত, এটা কিন্তু আমাদের ঘোষ স্যার লিখিয়েছেন যে ঘরে যে রাশি যে ঘরে তুঙ্গস্থ হবে, যেটা তার নিজ গৃহ, এই জায়গায় শক্তিশালী হবে। আরেকটি জায়গায় শক্তিশালী হবে, সেটি হচ্ছে মূল ত্রিকোণ। আপনারা মূল ত্রিকোণ জানেন কিনা একটি হরোস্কোপ এঁকে লিখে নিন, একটি হরোস্কোপ এঁকে লিখে নিন। মূল ত্রিকোণটা মনে হয় সম্ভবত আপনাদের লেখায় নি, একটু লিখে নিন। না স্যার, লেখাই নি স্যার। লিখিয়েছে না স্যার। হ্যাঁ, তাহলে এটা একটু লিখে নিন। মেষে হচ্ছে মঙ্গল মূল ত্রিকোণ, মূল ত্রিকোণ লিখে একটি হরোস্কোপ লেখেন। মূল ত্রিকোণ উপরে লিখুন, মূল ত্রিকোণ, এটা দরকার। এটা কিন্তু মূল ত্রিকোণ, ত্রিকোণ, মূল ত্রিকোণ, এই কথাটা লিখে একটা ছক ধরেন। ছক ধরে মেষে লেখেন মঙ্গল, মঙ্গলের মূল ত্রিকোণ হচ্ছে মেষ, চন্দ্রের মূল ত্রিকোণ বৃষ, রাহুর মূল ত্রিকোণ হচ্ছে মিথুন, তারপরে হচ্ছে রাহুর মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ, শনির মূল ত্রিকোণ কুম্ভ। তাহলে কি কোনটা ভুল করি কিনা তা জানি না। আচ্ছা, বৃহস্পতির মূল ত্রিকোণ হচ্ছে ধনু, বৃহস্পতির মূল ত্রিকোণ ধনু। বৃহস্পতি বাকি থাকলো শুক্র, শুক্রের মূল ত্রিকোণ তুলা। স্যার আমার এখানে আপনার ভিডিওটা আটকানো দেখাচ্ছে।
বুধের, হ্যাঁ ভিডিও মানে আটকা পড়েছে এরকম দেখাচ্ছে স্যার, মানে থেমে গেছে। কার? আমার? কেন? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে স্যার। ও আচ্ছা, বুধের মূল ত্রিকোণ হচ্ছে কন্যা, আর হচ্ছে বাকি থাকলো চন্দ্র, মঙ্গল, 1 2 3 4 5 6 7 8 9, আরো দুটো বাকি। কি বাকি? রবি, রবি কেতু। ও রবি কেতু, রবি কেতুর মূল ত্রিকোণ হচ্ছে সিংহ। এইটা আপনারা লিখে রাখেন, যদি ভুল থাকে আমি পরবর্তী ক্লাসে কিন্তু বলে দেব। যদি ভুল থাকে, মানে আমি যদি ভুল বলে থাকি, সম্ভবত ভুল বলিনি। মেষে মঙ্গল মূল ত্রিকোণ, বৃষে চন্দ্র মূল ত্রিকোণ, বুধ ঠিক আছে, শুক্র ঠিক আছে, বৃহস্পতি ঠিক আছে, রাহু ঠিক আছে, তাহলে কেতু ঠিক আছে, রবি হ্যাঁ ঠিক আছে, আশা রাখি ঠিক আছে। এই গ্রহগণ নিজ গৃহে শক্তিশালী থাকবে, তুঙ্গ থাকলে তো শক্তিশালী থাকবেই, আর মূল ত্রিকোণে থাকলেও কিন্তু শক্তিশালী থাকবে। তো সর্বপ্রথম 1 নাম্বার শক্তিশালী থাকবে নিজ গৃহে, 2 নাম্বার শক্তিশালী থাকবে তুঙ্গ, 3 নাম্বার শক্তিশালী থাকবে মূল ত্রিকোণ। ক্লিয়ার এবার সুবল মালাকার? হ্যাঁ হ্যাঁ স্যার। এই তিনটি জিনিস কিন্তু আমাদের সব সময় মাথায় রাখতে হবে। তো গ্রহের তুঙ্গ ঘর তো আপনারা লিখেছেন, তারপরে নিজ গৃহ এটাও আপনারা লিখে জানেন, লেখা আছে না আগে? হ্যাঁ, ঘোষ স্যার একদিন রাত্রে ক্লাস নিয়েছিলেন, ওই দিন তো লিখিয়েছিলেন, আমি শুনেছিলাম। স্যার নিচস্থ পর্যন্ত ঘোষ স্যার ক্লাস নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ওই তো ঘোষ স্যার নিয়েছেন। তো এইভাবে কিন্তু জানতে হবে গ্রহদের সিরিয়াল। যখন আমরা এই সিরিয়ালটা জেনে রাখবো, তখন আমাদের বেশি সুবিধা হবে এইগুলো বুঝতে। তো বলেন, আজকের ক্লাস বিষয়ে আর কি প্রশ্ন আছে আপনাদের? স্যার আমার একটা প্রশ্ন আছে, যদি বলেন। স্যার একটু বলবেন। স্যার আপনি একটু কাইন্ডলি যদি ব্ল্যাকবোর্ডে এটা একটু লিখতেন স্যার, হ্যাঁ ভালো। স্যার আজকের সংখ্যা নিয়ে যেহেতু ক্লাস হচ্ছে স্যার, এইখানে আমি একটু প্রশ্ন করতে চাই স্যার। 14 সংখ্যাটা স্যার একটু কাইন্ডলি অঙ্কন করুন। 14 স্যার। স্যার হরোস্কোপে আপনার মতে স্যার রাহু কোন স্থানে শুভ স্যার? রাহু রাহু হচ্ছে মিথুনে প্রথম শুভ, বৃশ্চিকে বৃষতে দ্বিতীয় শুভ। উদাহরণস্বরূপ রাহু যদি বৃশ্চিকে স্যার শুভ হয়, তাহলে স্যার এই জাতকের যে স্যার বৃশ্চিকে নয়, বৃষতে, বৃষতে। মিথুনে প্রথম শুভ, বৃষতে দ্বিতীয় শুভ। আচ্ছা স্যার। স্যার আপনার ওই যে 1 আর 4 মিলে যে 5 হচ্ছে স্যার, এখানে যে ক্ষেত্র বিশেষে যে সমস্যাগুলো দেখা দেবে স্যার, কিন্তু রাহু যদি এখানে ডিস্টার্ব কারক গ্রহ হয়, যেহেতু সংখ্যা প্ল্যানেট স্যার, সেহেতু প্ল্যানেটে যদি এই রাহুটা ভালো স্থানে থাকে স্যার, সেক্ষেত্রে কি দিবে স্যার? ধরেন একটি জাতক 14 তারিখে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার প্ল্যানেট আছে রাহু মিথুনে। এই রাহু মিথুনে শক্তিশালী হয়ে বসে আছে। এইবার ধরেন তার লগ্নটা কোথায় বসাবো? লগ্নটা ভাগ্যস্থানে তুলায় বসাই, তাহলে আমরা ভাগ্যস্থানে পাচ্ছি, ভাগ্যস্থানে তুঙ্গস্থ রাহু, এটা পাচ্ছি তো। তাহলে ভাগ্যস্থানে তুঙ্গস্থ রাহু, তাহলে ভাগ্যের নিশ্চয়ই উত্থান ঘটাবে, এটাই নিয়ম, তাই তো নাকি? উত্থান ঘটাবে না? কিন্তু এই উত্থান ঘটাবে না, এ পতন ঘটাবে। কিভাবে ঘটাবে? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই রাহুর দৃষ্টি, এই আসেন রাহুর দৃষ্টি, এইবার আসেন লগ্নের উপরে রাহুর দৃষ্টি, এই আসেন রাহুর দৃষ্টি। দেখেন কোন কোন ঘরে রাহু দৃষ্টি দিছে। কিন্তু লগ্ন সাপেক্ষে রাহু যদি শুভ স্থানে থাকে সেক্ষেত্রে রাখেন আগে, আমি তো ভাগ্য স্থানে তো আছে, ভাগ্য স্থানে শুভ স্থান না এটা? কিন্তু স্যার মিথুনে তুঙ্গস্থ রাহু তো স্যার। তুঙ্গস্থ রাহু সে ভাগ্য স্থানে তুঙ্গস্থ না? হ্যাঁ স্যার। তাহলে শুভ না এটা? আমি শুভ পক্ষে কিভাবে অশুভ হয়ে যায় সেটা দেখাচ্ছি, তাহলে আপনার প্রশ্নের উত্তরটা পাবেন। শুভ রাহু কিভাবে অশুভ হয়ে যাচ্ছে সেটা দেখাচ্ছি। দেখেন এইবার লগ্নের উপরে রাহুর দৃষ্টি, তুঙ্গস্থ রাহুর দৃষ্টি মানে শক্তিশালী শয়তানের দৃষ্টি। তো রাহুর অবস্থান অপেক্ষা রাহুর দৃষ্টি বেশি ভয়ঙ্কর, একথা 4 সংখ্যার ক্লাসের দিন কিন্তু আমরা বলেছিলাম। তো রাহুর দৃষ্টি পড়েছে লগ্নের পরে, লগ্ন দিয়ে দেহ মন বিচার করা হয়,
তো দেহকে সাইজ করে দেবে, সেজে দেবে, মন মানসিকতাকে তিক্ত করে দেবে। তো যখন মনোবল থাকবে না, জনবল থাকবে না, দেহবল থাকবে না, বা মনোবল আর দেহবল যখন নষ্ট করে দিচ্ছে, তখন সেই লোকটা আর কি করবে? স্যার একটু কথা বলবেন স্যার? এক মিনিট। একটি হ্যান্ডিক্যাপ্ট ছেলে যে জন্মসূত্রে নুল হয়ে জন্মেছে বা অটিজম হয়ে জন্মেছে, তাকে চিকিৎসার মাধ্যমে আরোগ্য লাভ করালে সে কি যে ফুটবল খেলে মেসি বা নেইমার বা ধরেন আপনার রোনালদো বা ধরেন আপনার এইরকম কেউ হবে? বলেন, হবে? না স্যার, হ্যাঁ, ইচ্ছা থাকলেও ইচ্ছা থাকলেও সে তো হবে না। হবে? অনেকে বলে, ছোটবেলায় আমার এক কাকাতো ভাই বলতো যে তোকে এক চড় মারবো স্বর্গে চলে যাবি। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে স্বর্গে যেতে পারলে তো এটা একটা মারাত্মক ব্যাপার। শালা স্বর্গে যে সব দেবতাদের সঙ্গে দেখাশোনা করে ঘুরে ফিরে আমি আবার চলে আসবো তোর কাছে। তখন দৈব শক্তি নিয়ে এসে পড়বো তো তোর মাথার পরে। তো মাথার পরে যখন পড়বো তখন তুই কি করবি তুই জানিস? তো এই যে ধরেন এক চড় মেরে আমাকে স্বর্গে উঠাই দেবে, কিন্তু আমি যদি বলতাম যে তুই যে এক চড় মারার কথা বলেছিস, অথচ আমি যদি মেরে দিতাম, তো শক্তিতে কিন্তু ওর থেকে আমি বেশি ছিলাম। তো এখানে রাহু কিন্তু বেশি শক্তিশালী, নেগেটিভ গ্রহ বেশি শক্তিশালী হয়ে কুদৃষ্টিটা লগ্নের উপরে ফেলে দেহ মনকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিয়েছে। এইবার তৃতীয় ঘরে দৃষ্টি দিয়েছে, তৃতীয় ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যদি তৃতীয় ঘরে বা ষষ্ঠ ঘরে অথবা যদি দশম ঘরে না থাকে, এই বৃহস্পতিটা যদি অষ্টম বা দ্বাদশে থাকে, বা বৃহস্পতি যদি নিচস্থ হয়ে চতুর্থে বসে, তাহলে তো রাহুর দৃষ্টি ঠেকানোর কোনো ক্ষমতা নেই। আছে? না স্যার, যেহেতু তুঙ্গস্থ হয়ে আছে স্যার। রাহু যেহেতু তুঙ্গস্থ হয়ে আছে, রাহুর দৃষ্টিকে একমাত্র চুষে নিতে পারে বৃহস্পতি। তো বৃহস্পতিটা যদি তৃতীয় থাকতো নিজ গৃহে, তাহলে বৃহস্পতিরও দৃষ্টি রাহুর পরে পড়তো। তখন বলতো যে তুমি আমার কোলের ভিতর আসো বাবা, তুমি আর লাফালাফি করো না, আমার কোলের পরে হাঁটুর পরে বসো, এখানে থাকো। কিন্তু তা তো বলছে না। এই বৃহস্পতি যদি চতুর্থে নিচস্থ হতেন বা অষ্টম ঘরে শুক্রের ঘরে যে গুরুচণ্ডালী দোষ তৈরি করতেন, বা দ্বাদশ গৃহে যদি ব্যয়ের গৃহে আসতেন, তাহলে এই বৃহস্পতি কি ঠেকাতে পারতো? তাহলে রাহু তৃতীয় ভাবকে, ভাই বোনকে জ্বালিয়ে পুড়িয়ে তাদের দিয়ে ধন সম্পদ আত্মসাৎ করে ফেলতো তুলা লগ্নে জাতক জাতিকা। ক্লিয়ার? এইবার দেখেন পঞ্চমে দৃষ্টি দিয়েছে বিদ্যাভাবে, পঞ্চমপতি শনি। শনি বলবান কোথায়? চতুর্থে। তৃতীয় বলবান হচ্ছে পঞ্চমে। তো শনি যদি চতুর্থ, পঞ্চম এবং তুলায় না থেকে শনি যদি ধরেন মেষে থাকতো, নিচস্থ হতেন, বা শনিটা যদি অষ্টমে থাকতেন, শনিটা যদি দ্বাদশে থাকতেন, বা শনিটা যদি একাদশে থাকতেন, তাহলে কি করতেন? কিছু করতে পারতেন? বরং শনি যদি পঞ্চমে থাকতেন নিজ গৃহে, তাহলে এই রাহুর দৃষ্টিটা প্রতিফলন করে আয়নার পরে লাইট মারলে যেমন ফিরে আসে, এই রাহুর দৃষ্টি দিলেও শনি বলতো দোষ শালা, তো তুই তাকায় বললি, চোখ মোটা করে তাকালে আমার কি যায় আসে? হ্যাঁ, তুই চোখ রাঙানোর কিরা? থাপ্পড় মারবো শালা, ভাগ এখান থেকে, আমার সামনে চোখ রাঙাচ্ছিস, এরকম কিন্তু মেরে দিত। কিন্তু শনিটা যদি এখানে না থেকে বা চতুর্থ পঞ্চমে না থেকে যদি মেশে থাকতো, তা শনির কি চোখ রাঙানোর ক্ষমতা ছিল এই রাহুর দৃষ্টিতে? ছিল? না স্যার, মানে পাল্টা চোখ রাঙাতে পারতো কিনা তাই বলেন? পারতো? না স্যার, রিফ্লেকশন করতে পারতো না স্যার। হ্যাঁ, তাহলে রিফ্লেক্স করতে পারতো না, অর্থাৎ লুকিং গ্লাসে টর্চ লাইট মারার মতো হতো না। তখন ওই রাহু দৃষ্টি দিয়েছে, চোখ মোটা যায়, এই খবরদার এই রাস্তা দিয়ে হাঁটবি না। ও বলতো ঠিক আছে, আমি এই পাশে যাচ্ছি স্যার, আমি এই পাশে যাচ্ছি। আর শনি যদি নিজ গৃহে থাকতো বা তুলায় থাকতো লগ্নে, শনি যদি চতুর্থ, পঞ্চম বা তুলায় থাকতো, তাহলে বলতো ও তুমি আমার এই হইছো, তুমি আবার এই রাস্তায় হাঁটতে নিষেধ করো শালা, একটা লাথি মারবো তুই ড্রেনে পড়ে যাবি। তো সেই গ্রহের বলবত্তার উপর নির্ভর করবে আপনি কতটা শক্তিশালী, আপনার শত্রুরা কতটা শক্তিশালী। আপনি জিতবেন না তারা জিতবে, কে হারবে কে জিতবে, এটা প্ল্যানেট দেখে কিন্তু বিচার করতে হবে। গ্রহ 9টা, ঘর 12টা, মানুষ হচ্ছে 650 কোটি। এর ভাগ্য কিন্তু এর মধ্যে রয়েছে। এইবার রাহু ভাগ্য স্থানে বসে আছে বুধের ঘরে, বুধের সাথে তার কি অবস্থা? শত্রু, নিশ্চয়ই শত্রু ঘর। তাহলে ভাগ্যকে সে চাঙ্গা করবে না ভাগ্যকে আরো নিষ্প্রভ করবে? প্রথমে বললাম যে ভাগ্য স্থানে তুঙ্গস্থ রাহু, তাহলে তো সারা রাজা বানায় দেবে। সে তো কর্মভাবে তার দ্বাদশ দৃষ্টি দিয়েছে, তাহলে তার কর্মচ্যুতি ঘটেছে না? কর্মভাবে চন্দ্র গ্রহণ করিয়েছে না?
চন্দ্র জি স্যার, এখানে একদম। যদি তুঙ্গস্থও থাকে, চন্দ্র যদি তুঙ্গস্থ থাকতো তাহলে অষ্টমে, অর্থাৎ দশমপতি অষ্টমে যে তুঙ্গস্থ হলে ওতে কি যায় আসে? তো চন্দ্রের চক্রাঙ্গানি কেউ দেখবে? বলেন দেখবে? না স্যার, তাহলে না স্যার, ব্যাধিগ্রস্ত হয়ে থাকতো স্যার, তাহলে তো আরো দুর্বল। তাহলে অষ্টমে সে যেহেতু খুড়া নুলো হয়ে যাবে, তাহলে তার আচ্ছা। চক্রাঙ্গানি কে দেখে? এইবার সে দশমপতি, উপরন্ত দশমে দৃষ্টি দিয়ে তার কর্মভাবকে একেবারে নিষ্প্রভ করে দিয়েছে। তাহলে কর্মপতিকে ধ্বংস করেছে, কর্মভাবকেও ধ্বংস করেছে। তাহলে তার ভালো হবে কি করে? কিন্তু এই রাহুটা যদি ধনভাবে নিঃস্ত থাকতো, আর 1 মিনিটের মধ্যে বুঝে নিবেন। এবার আমাদের হাতে আছে কিন্তু 3 মিনিট। এই দেখেন, রাহুটাকে এইবার ধনভাবে নিঃস্ত করে দিই। এবার দেখুন দৃষ্টি কোথায় কোথায় দিচ্ছে, দেখেন, দ্রুত বলেন। এই দেখেন রাহুর দৃষ্টি সপ্তমে, এই দেখেন, সরি, এই রাহুর সপ্তম দৃষ্টি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম দৃষ্টি এই রাহু, আর হচ্ছে সপ্তম অষ্টম নবম দৃষ্টি রাহু, এই দ্বাদশ দৃষ্টি রাহু। দেখেন এইবার ধনভাবে নিঃস্ত রাহু, এ কিন্তু দুর্বল রাহু। তাহলে দুর্বল রাহুর দৃষ্টিটা দুর্বল হবে না? সবলের মতো মানে তুঙ্গস্থর মতো শক্তিশালী কি হবে? তাহলে এবারও কিন্তু সে দশম ভাবে দৃষ্টি দিয়েছে চন্দ্রের ঘরে, দেখেছেন? এবার কিন্তু সে বৃষের দৃষ্টি দিয়েছে অষ্টম ঘরে, এবার কিন্তু সে ষষ্ঠ ঘরে দৃষ্টি দিয়েছে। তাহলে অষ্টম ঘরের নিধনত্ব দোষ বাড়াবে না কমাবে? স্যার কমাবে স্যার। এইবার ষষ্ঠ ঘরের রোগ ব্যাধির প্রবণতা বাড়াবে না কমাবে? ষষ্ঠপতি হচ্ছে বৃহস্পতি। স্যার কমাবে স্যার, রাহু তো এমনি নিজস্ব হয়েছে স্যার, দুর্বল। এইবার দেখেন সে যে ইসে দ্বাদশে যে দৃষ্টি দিয়েছে, রাহু দ্বাদশ দৃষ্টি তৃতীয় ঘরে, সে তৃতীয় ঘরে যে বৃহস্পতির ঘরে দৃষ্টি দিয়েছে, ভাই বোনের সাথে অশান্তি বাঁধাবে না মিলেমিশে থাকবে? কি করবে? গ্রহ ডিগ্রি অনুযায়ী যদি বলবান না হয় স্যার, সেখানে স্যার মতান্তর হবে, কিন্তু স্যার বিচ্ছেদ হবে না। হ্যাঁ, বিচ্ছেদ হবে না। তাহলে দেখেন এ কিন্তু দুর্বল, অর্থাৎ দুর্বলের চোখরাঙ্গানি আর সবলের চোখরাঙ্গানি, এই দুটোর পার্থক্য জানলে আমরা 14 তারিখে এই রাহুটা বুঝে ফেলবো যে এই রাহু আমাদের কেমন ফল দিচ্ছে, মানুষটা কেমন। কথা বলি। হ্যাঁ বল। লগ্নটা যদি স্যার মিথুনে হতো স্যার? হ্যাঁ হবে। এইভাবে 12টা লগ্নে আপনারা রাহু বসিয়ে তার দৃষ্টি দিয়ে আপনারা একটা নোট করুন আগামী ক্লাস পর্যন্ত। স্যার একটু কথা বলুন। হ্যাঁ বলেন। স্যার এই প্ল্যানেটে যদি স্যার মীন লগ্ন হয়, অর্থাৎ মীন লগ্নের জাতক হয়, তাহলে সেখানে কি রাহু আরো বেশি তুঙ্গস্থ থাকবে? রাহু কোথায় থাকবে তখন? মীন লগ্নের রাহু কোথায় আপনি সেটা বলেন। রাহু কি মিথুনে থাকবে না বৃশ্চিকে থাকবে, না রাহু মীনে থাকবে? কোথায় থাকবে বলেন? স্যার বৃশ্চিকে থাকবে। বৃশ্চিকে থাকবে। তো বৃশ্চিকে থাকলে সে কোথায় থাকতেছে? যদি মীন লগ্নের ক্ষেত্রে বৃশ্চিক হয় তাহলে ভাগ্য স্থানে থাকছে। তার মানে লগ্নের উপরে কিন্তু তার নবম দৃষ্টি আছে, লগ্নের উপর তার নবম দৃষ্টি আছে। এদিকে তার দশম ঘরেও কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টি আছে। তো এই লগ্নের উপর যে দৃষ্টি আছে নবম দৃষ্টি, আর এই তুঙ্গস্থ রাহুর তুলা রাশির তুলা লগ্নের পরে যে নবম দৃষ্টি, এই দুই দৃষ্টি কি এক হবে? এই নিঃস্ত রাহু বৃহস্পতির ঘরে যখন দৃষ্টি দেবে মীন লগ্ন, কর্কট বৃশ্চিক মীন 3টি লগ্ন হচ্ছে জগতের বুকে সেরা লগ্ন। সেরা লগ্নের পরে যে নিঃস্ত রাহুর দৃষ্টিতে কি করবে? বৃহস্পতির উপর দৃষ্টি দিয়ে লগ্নপতি বৃহস্পতি কি করবে? যদি বৃহস্পতি মীনে বা ধনুতে অবস্থান করে বা কর্কটে অবস্থান করে, তো এই রাহুর দৃষ্টিতে কিছু যাবে আসবে না। একমাত্র বৃহস্পতি যদি শুক্রযুক্ত বা শুক্রদৃষ্ট হয়ে বৃহস্পতিটা পাপস্থ হয়, চুপসে যায়, সেক্ষেত্রে একটু ক্ষতি করতে পারে। তো ওই যে কারো কিছু করতে পারলাম না, একটু একটা লোম ফেলতে পারলেও তো সেটা একটা ক্ষতি, তাই না? শত্রুর একটি লোম ফেলতে পারলে ক্ষতি না? স্যার একটু, স্যার আমার স্যার এক্ষেত্রে কি চন্দ্র বুধ এবং রবি কি পীড়িত করে দিতে পারে আপনার রাহু? সবাইকে পারে, সবাইকে পারে। দুর্বলের সবলকে কম পারে, দুর্বলকে বেশি পারে। তো আগে গ্রহের সিরিয়াল অনুযায়ী জানতে হবে কে কতটা শক্তিশালী। ওই যে বললাম যে 9-8 কে চড় মেরেছে, 8-7 কে চড় মেরেছে,
7 6-কে চড় মেরেছে, 6 5-কে চড় মেরেছে, এইভাবে চড় মারতে মারতে আসছে। কিন্তু এক তো যে 9-কে চড় মারেনি। আপনারা তো অনেকে বলেছেন 9-কে চড় মারবে, না 2-কে চড় মারবে, নচেত বৃহস্পতিকে চড় মারবে। সে কিন্তু কাউকে চড় মারেনি, সে বরং শূন্যকে কোলে নিয়ে শূন্য বাড়িয়েছে, যেটি আমাদের ব্যাংকার বাবু পর্যন্ত ব্যাংকে টাকা রাখতে পারবেন না বললেন। 10 ভাই থাকলে ওরে 14-15 ভাই বোন তো আমার নজরে আছে, আমার ক্লায়েন্টই আছে এক বাবা 14-15-16 ভাই বোন। এমনকি আমার এক ক্লায়েন্ট আছে যার 14 ভাই বোনই, মানে 52 সালে চিঠি লেখা, 52 সালে তার বড় ভাই চিঠি লিখেছে জাপান থেকে পোস্ট কার্ডে লিখেছে, বলেছে কি যে ছোট ভাইটার দিকে খেয়াল রাখি, ও যেন ভালো লেখাপড়া করে। বাবার কিন্তু স্বপ্ন ছিল যে প্রত্যেক ভাইকে ন্যূনতম ডিগ্রি পাস করাতে হবে। তার সর্বনিম্ন যিনি শিক্ষিত তিনি বিএসসি ইঞ্জিনিয়ার, সর্বনিম্ন 14 ভাই বোনের বাংলাদেশে হিন্দু সর্বনিম্ন জন বিএসসি ইঞ্জিনিয়ার, সবচেয়ে গরিব যে সেই বিএসসি ইঞ্জিনিয়ার 14 ভাই বোনের মধ্যে। এটা আমার হাতে আছে। তাহলে এবার 14টা শূন্য যদি একের পরে পড়ে তাহলে কি অবস্থা হবে ভেবে দেখেন। স্যার হোল স্কয়ার টু দি পাওয়ার 4 স্যার হয়ে যাবে স্যার। হ্যাঁ স্যার হোল স্কয়ার টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4 স্যার পাওয়ার ডিগ্রি বেড়ে যাবে স্যার। তা মারা লাগবে না, কখনো কখনো মেরে শাসন করতে হয়, কখনো কখনো আদর দিয়েও বা ভালোবাসা দিয়েও বেশি লাভ করা যায়। তো গ্রহগণের অবস্থানকে আগে আমাদের একটা সিস্টেমের মধ্যে ফেলতে হবে, জানতে হবে এই গ্রহ কি অবস্থানে কে আছে, তার উপরে নির্ভর করবে সেই জাতক জাতিকার ভাগ্য। আরো 2-4 ক্লাস আপনারা যেতে থাকেন, যেতে যেতে দেখবেন পথে আলো পাবেন, মানে দিন রাত চলতে থাকুন আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। অর্থাৎ রাতের বেলায় যখন চলবেন দেখবেন যে রাস্তা যেন ফর্সা মনে হচ্ছে, কিন্তু একটু ঘুরে তাকিয়ে আপনি হয়তো একটি গাছের পাতা ছিঁড়লেন বা একটি ফল ছিঁড়লেন, আবার ঘুরে তাকাবেন দেখবেন রাস্তা পুরো অন্ধকার, ঘোর অন্ধকার। তো আমরা দিন রাত চলতে থাকি। আজকে ক্লাস করেছি পুরো সপ্তাহ ধরে এই রাহুকে 12টা লগ্নের বিভিন্ন জায়গায় রেখে রেখে দৃষ্টি দিয়ে আমরা একটা নিজস্ব জ্ঞান আহরণ করি। তারপরে দেখবেন পরে ক্লাসে 5 মিনিটের জন্য জিজ্ঞেস করেন কার কোন লগ্নে দিয়ে রাহু দিলে কেমন হয়, এটার উত্তর দিতে পারবেন। স্যার আমার সর্বশেষ একটা প্রশ্ন। হ্যাঁ টাইম ওভার হয়ে গেছে, আর প্রশ্ন আজকে থাক, প্রশ্ন লিখে রাখেন, ঠিক আছে? আমাদের প্রেসিডেন্ট স্যার স্যার অনেক শেষ করব এটা। হ্যাঁ স্যার 14 সংখ্যাটা কি স্যার অশুভ একটা সংখ্যা? 14 সংখ্যাটা, সেই 14 সংখ্যার কথাই তো বললাম, 14 সংখ্যাটা অশুভ সংখ্যা। স্যার 14 সংখ্যাটা কি একটা অশুভত্ব দোষ কাটাতে পারবে তার জন্ম মাস যদি শুভ সংখ্যার হয়, জন্ম সাল যদি শুভ সংখ্যার হয়, জন্ম বার যদি শুভ হয়, তবেই অশুভত্ব কাটাতে পারবে। আবার 14 তারিখের সঙ্গে যখন 4 মাস এবং 2004 দিয়ে যখন দেখালাম তখন আপনি ছিলেন, ক্লাসে ছিলেন? 4 মাস 2004 যখন করেছিলাম তখন ছিলেন? তখন থাকলে এই প্রশ্নটা আপনি আর করতেন না। তখন ছিলাম। ক্লাস শুরু কিন্তু প্রত্যেকদিন টাইম সকাল 9টা থেকে 1টা আর সন্ধ্যা 7টা থেকে রাত 10টা, এইটা ক্লাস। আপনার টাইম 9টার ক্লাস, আপনি যে 10টায় যোগদান করবেন তাহলে তো এই ধরনের প্রশ্নই থেকে যাবে। এটা ভিডিও পরবর্তীতে ভিডিও দেখে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। আর না আজকে আর নয়, কারণ হচ্ছে এই 5 মিনিট ওভার হয়ে গেছে। কিন্তু আপনারা যথাসময়ে যোগদান করবেন, আমি অনেক প্রশ্ন করার সুযোগ দিব। কিন্তু দেখেন আমাদের 9টার ক্লাস আজকে কিন্তু প্রেসিডেন্ট স্যার বলেছেন 9টা 15 যখন বাজে হ্যাঁ চালু করে দাও, কিন্তু তখনও অনেকে যোগদান করে পারেননি। আচ্ছা জাহিদ হাসান আপনি এই ক্লাসটা আমাদের গ্রুপে জয়েন করে আপনি ক্লাসটা শুনে নেবেন, তাইলে আপনার এগুলি আপনি সব জানতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। আমি 3 মিনিট আপনাদেরকে রেস্ট দিলাম, 3 মিনিট পর আমরা ক্লাসে যোগদান করব। তো আমি কিন্তু এখান থেকে বিদায় নিচ্ছি। জি জি স্যার। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবন। নমস্কার স্যার। নমস্কার স্যার। সকলের দুর্যোগ প্রশমিত হোক এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। শুভ নমস্কার।